ওয়েলকাম সবাইকে। আজকে তাহলে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা ক্লাস 12 এর একটা ইম্পর্টেন্ট পার্ট, হিউম্যান রিপ্রোডাকশন ইউনিটের মানব জনম চ্যাপ্টারটা থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেব। তাহলে প্রথমে আমরা আগের কয়েক বছরে দেখে নিই, এই চ্যাপ্টার থেকে কিন্তু 12 মার্কস এসছে। তো এই চ্যাপ্টার থেকে এই 2 বছরে কোশ্চেন না এলেও আগের অনেকগুলো কোশ্চেন দেখো এই চ্যাপ্টার থেকে এসেছে। তাই আমরা এই চ্যাপ্টার গুলোর থেকে এই চ্যাপ্টারটা এবং তারপরের যে চ্যাপ্টারটা আছে রিপ্রোডাক্টিভ হেলথ, আমরা যেটা নেক্সট ভিডিওতে কভার করব, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আমরা এখান থেকে পাবোই, এটা আশা করতে পারি। তাহলে প্রথমেই আমরা স্টার্ট করব ক্যাটাগরি 1 দিয়ে। ফার্স্টে কি বলেছে যে ভ্রূণ বৃদ্ধির ক্রম পর্যায়গুলি হলো। তাহলে হিউম্যান রিপ্রোডাকশনে যদি আমরা দেখি, একদম মেন একটা টপিক হচ্ছে কি ভ্রূণের বৃদ্ধি। তাহলে যখনই এই যে সেকেন্ডারি উসাইট এবং স্পার্মের সাথে নিষেধ ঘটার ফলে কি তৈরি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে, যেটা বলা হচ্ছে 2L। তাহলে আফটার ফার্টিলাইজেশন বা নিষেকের পরবর্তী সময়ে কি হচ্ছে, যেহেতু যেটা স্পার্ম সেটাও কি ছিল, হ্যাপ্লয়েড এল, এবং সেকেন্ডারি উসাইট যেটা তৈরি হচ্ছিল ফ্রম কোথার থেকে হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল রাপচারের পরে সেটা সেকেন্ডারি যেটা উসাইডটা চলে আসছিল কোথায়, আমাদের ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কি হচ্ছে, স্পার্ম প্রবেশ করার পরে স্পার্মটা আসছে এবং সেকেন্ডারি উসাইড দুটো একসাথে নিষেক সম্পাদন হওয়ার ফলে কি তৈরি হচ্ছে, জাইগোট। এরপরে পরবর্তীতে কি হচ্ছে, এই জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে, কিসের মাধ্যমে, ক্লিভেজ হবে, মানে কি সেলটা পরপর মাইটোসিস ডিভিশন হতে থাকবে। বারবার মাইটোসিস ডিভিশন হওয়ার ফলে কি হবে, একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এরকম ভাবে পরপর কি হতে থাকবে, সেল ডিভিশন হতে থাকবে। সেটাকে বলা হচ্ছে কি ক্লিভেজ ফরমেশন। এই ক্লিভেজ ফরমেশনের মাধ্যমে কি হবে না, পরপর সেলস, তাহলে দুটোর থেকে চারটে সেল হলো, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, এরকম পরপর সেল স্টেজ গুলো হতে থাকবে। তাহলে এই যে সেল স্টেজ গুলোর পরপর নাম দেওয়া হয়েছে। তাহলে প্রথমে নিষেক সম্পাদন হওয়ার পরে কি তৈরি হয়েছিল, জাইগোট তৈরি হয়েছিল। সেই জাইগোট তৈরি হওয়ার পরে জাইগোটটা মাইটোসিস ডিভিশনের মাধ্যমে বা ক্লিভেজ ফরমেশনের মাধ্যমে যখন 8টা থেকে 16টা, মানে কি 3বার ডিভিশনের ফলে 8টা সেল হয়েছে, বা 4টে ডিভিশনের ফলে 16টা সেল হয়েছে, 3বার বা 4বার ডিভিশনের এই যে সেল স্টেজটাকে বলা হচ্ছে, এতগুলো যখন সেল প্রেজেন্ট থাকছে সেটাকে বলা হচ্ছে মরুলা। তাহলে প্রথমেই জাইগোট থেকে কি তৈরি হচ্ছে, মরুলা। মরুলার পরে আবার সেল ডিভিশন হয়ে এরকম 16টার থেকে 32টা, 64টা, এরকম পরপর সেল ডিভিশন হতে থাকছে এবং ব্লাস্টুলা সেল স্টেজে এসে কি হবে, এই যে ফ্যালোপিয়ান টিউবে যেখানে নিষেক সম্পাদন হয়েছিল সেখান থেকে সেলটা এবারে চলে আসবে কোথায়, ইউটেরাসের মধ্যে। ইউটেরাইন ওয়ালে যেখানে হচ্ছে এই যে এমব্রায়োটা বা ভ্রূণটা যেখানে এসে হচ্ছে কি রোপণ হবে, সেটাকে বলা হচ্ছে কি, এই ব্লাস্টুলা সেল স্টেজে এসে সেটা কি করবে, ইউটেরাস ওয়ালের সাথে ইমপ্লান্টেড হচ্ছে। তারপরে স্টেজটাকে আরো যখন এই যে সেলস গুলো পরপর ক্লিভেজের মাধ্যমে অনেকগুলো একগুচ্ছ সেল তখন তৈরি করছে, সেটাকে বলছি গ্যাস্টুলা। এবং গ্যাস্টুলা থেকে আলটিমেটলি কি তৈরি হবে, আমাদের যে এমব্রায়ো তৈরি হচ্ছে বা ভ্রূণ তৈরি হচ্ছে। এই ভ্রূণের মধ্যে বাইরের দিকে কি তৈরি হচ্ছে, বাইরের দিকে একটা লেয়ার থাকছে কোরিওনিক ভিলাই, আর এই ইউটেরাস মিলে পরবর্তীতে সেটা কি করে দিচ্ছে, আমাদের প্লাজেন্টা ফরমেশন করছে। এইরকম ভাবে পরপর সেল স্টেজে দেখা যাচ্ছে। ব্লাস্টুলা সেল স্টেজটা ইম্পর্টেন্ট, এখানে মনে রাখতে হবে এই সেল স্টেজে যখন থাকবে তখনই সেই সেলটা বা এই যে ভ্রূণের যে বৃদ্ধির এই দশাতেই কি হবে, সেটা আমাদের ইউটেরাইন ওয়ালের মধ্যে ইমপ্লান্টেড হয়ে যাচ্ছে। ইউটেরাসের মধ্যে দিয়ে ভ্রূণটা পরপর সেল স্টেজগুলোর মধ্যে দিয়ে যে ভ্রূণটা ওখানে বৃদ্ধিপ্রাপ্ত হবে ইউটেরাসের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে নিম্নলিখিত কোনটি অমরার কাজ নয়। অমরা বা প্লাজেন্টা যেটা আমরা বললাম, এটা কোথা থেকে তৈরি হচ্ছে, এটা হলো ইউটেরাইন ওয়ালটা। এখানে এসে ওই যে ব্লাস্টুলা সেল স্টেজে এখানে এসে ইমপ্লান্টেড হয়েছিল, তারপরে আরো সেল ডিভিশন করে একগুচ্ছ এরকম সেল তৈরি করেছে, দিয়ে ভেতরের দিকে এরকম কিছু সেল থাকছে। স্ট্রাকচারটা কিরকম তৈরি হচ্ছে, এটা ধরলাম ইউটেরাস ওয়াল। এখানে ভেতরের দিকে একগুচ্ছ সেল থাকছে যেগুলোকে ইনার সেল বলা হচ্ছে। ইনার সেল গুলো পরবর্তীতে কি করছে, ভ্রূণ তৈরি করছে। আর বাইরের দিকে কিছু আউটার সেলস থাকছে। এই যে কন্ডিশনটাকে, যে ব্লাস্টুলার সেল স্টেজেই হচ্ছে কিন্তু এইরকম তৈরি হয়ে যায়, যে সেলগুলো কি হয়, ভেতরের দিকে কিছু সেল থাকে যেগুলোকে বলা হয় ইনার সেল, এবং বাইরের যে সেলগুলো থাকে তাদেরকে বলা হয় ট্রোফোব্লাস্ট। তাহলে এই ধরনের এই ট্রোফোব্লাস্ট গুলো ইউটেরাস ওয়ালের সাথে যুক্ত হচ্ছে। আর এই যে ইনার সেলগুলো এটাই পরবর্তী যে কি করছে, ভ্রূণ তৈরি করছে। এখান থেকেই হচ্ছে
ইনার সেলগুলো ভ্রূণ তৈরি করবে, আর এই বাইরের গুলো কি হচ্ছে ট্রোফোব্লাস্ট ইউটেরাইন সেলের সাথে যুক্ত হয়েছে। এখানে কিছু ভিলাই ফিঙ্গার লাইক অ্যাপারেটাস থাকছে যেটাকে বলা হচ্ছে কোরিওনিক ভিল্লি। এই কোরিওনিক ভিল্লি এবং ইউটেরাইস ওয়াল এখান থেকে কি করছে, যেটা হচ্ছে মায়ের বডির সাথে কানেকশন হবে এই ফিটাসটা, সেটাকে বলা হচ্ছে কিসের মাধ্যমে, এই প্লাজেন্টার মাধ্যমে। প্লাজেন্টার মাধ্যমে ভ্রূণের সাথে কানেকশন তৈরি হবে। সেই প্লাজেন্টার কাজ কি হবে, ভ্রূণের মধ্যে বিভিন্ন যে অক্সিজেন পুষ্টি দ্রব্য সেইগুলোকে সরবরাহ করবে কিসের মাধ্যমে, প্লাজেন্টার মাধ্যমে। এছাড়াও এই যে ভ্রূণ থেকে যে সমস্ত, তাহলে ভ্রূণের যে সেলগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন টিস্যু তৈরি হচ্ছে, সেখান থেকে কি হবে, যে দূষিত পদার্থ বা এক্সক্রিটরি ম্যাটেরিয়ালস গুলো তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেগুলোও কিসের মাধ্যমে বাইরে আসবে, ভ্রূণের দেহ থেকে, সেটাও হবে কি প্লাজেন্টার মাধ্যমে। এছাড়াও প্লাজেন্টা থেকে আমাদের কম পরিমাণে কিন্তু ইস্ট্রোজেন নিঃসৃত হয়। তাহলে এখানে বলেছে কোনটি কাজ নয়, তাহলে এই তিনটেই এগুলোর কাজ, তাহলে কোন অপশনটা হয়ে যাবে আমাদের, অপশন বিটা হয়ে যাবে প্রসবের সময় অক্সিটোসিন নিঃসরণ করা। এটা কার কাজ, এটা হচ্ছে আমাদের যে পশ্চাৎ পিটুইটারি থেকে সবসময় অক্সিটোসিন নিঃসৃত হয়, এটা কখনোই প্লাজেন্টা থেকে নিঃসৃত হয় না। তাহলে প্লাজেন্টা থেকে এছাড়াও এই কাজগুলো ছাড়াও কি হবে না, বিভিন্ন হরমোন নিঃসরণ করে, যেমন হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান প্লাজেন্টাল ল্যাক্টোজেন যেটাকে বলা হয়, কম পরিমাণে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলো কিন্তু নিঃসরণ করতে পারে। নেক্সট কি বলেছে, যে শুক্রাণু উৎপাদনের সঠিক পর্যায়ক্রমটি হলো, তাহলে সঠিক পর্যায়ক্রম যদি বলি, তাহলে প্রথমে আমাদের যে শুক্রাশয়ের মধ্যে বা টেস্টিসের মধ্যে যখন পিউবার্টি, অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি, সেই টাইমে পুরুষদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে তখন এই যে স্পার্মাটোগোনিয়া সেলগুলো, যে টুয়েন সেলগুলো টেস্টিসের মধ্যে ছিল বা শুক্রাশয়ের মধ্যে ছিল, এই টুয়েন গুলোকে কি বলা হচ্ছে, স্পার্মাটোগোনিয়া বা স্পার্ম মাদার সেল। এইখান থেকে কি হবে, ডিভিশনের মাধ্যমে, মাইটোসিস এবং মিওসিস দু প্রকার ডিভিশনের মাধ্যমে একদম ম্যাচিওর স্পার্ম তৈরি হচ্ছে। ম্যাচিওর স্পার্মটাকে বলা হচ্ছে স্পার্মাটোজোয়া। তাহলে তৈরি হবে কোথার থেকে, প্রথম আদি সেলগুলোকে বলা হচ্ছে কি স্পার্মাটোগোনিয়া, এবং যেটা ম্যাচিওর স্পার্ম তৈরি হচ্ছে স্পার্ম বলা হয়, বা সেটার আরেকটা নাম হচ্ছে কি স্পার্মাটোজোয়া। তাহলে এই স্পার্মাটোগোনিয়া গুলো কি ছিল, টুয়েন। এরপরে কি হবে, অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি যখন এই স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস মানে কি, এই স্পার্ম মাদার সেল বা স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোজোয়া তৈরি হওয়া, এই প্রসেসটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। তাহলে স্পার্মাটোজেনেসিসের পরপর ধাপে ধাপে কি হবে, প্রথমেই হবে যে আমাদের এই যে টুয়েন স্পার্মাটোগোনিয়া গুলো ছিল সেগুলো মাইটোসিস ডিভিশন করবে। তার মানে কি, মাইটোসিস ডিভিশনের মাধ্যমে যতগুলো স্পার্মাটোগোনিয়া ছিল তাদের সংখ্যাগুলো বাড়াবে, কিছুটা পরিমাণে হলেও কি করবে, তাদের সংখ্যাগুলো বাড়াবে, এবং ম্যাচিওর যে স্পার্মাটোগোনিয়া থেকে প্রথমেই কি করবে, প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে। মুখ্য যেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট সবসময় কি করছে, স্পার্মাটোগোনিয়া, টুয়েন গুলো কি ছিল স্পার্মাটোগোনিয়া, সেখান থেকে মাইটোসিস ডিভিশনের মধ্যে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করলো, সেগুলোও কি হবে, তাহলে ডিপ্লয়েড, যেহেতু মাইটোসিস ডিভিশন করেছে। এরপরে কি হবে, এরপরে প্রথম হচ্ছে মিওসিস ডিভিশন স্টার্ট হবে এই ধাপ থেকে। এরপরে হচ্ছে কি মিওসিস ওয়ান ডিভিশন হবে। মিওসিস ওয়ান, মিওসিস ডিভিশন আমরা জানি কি দুটো ধাপে হয়, প্রথমে মিওসিস ওয়ান দিয়ে মিওসিস টু। মিওসিস ওয়ান মানে সেটা হচ্ছে হাস বিভাজন, ক্রোমোজোম সংখ্যাগুলো হাফ হয়ে যাচ্ছে, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে তখন কি হবে, আমাদের যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হবে মিওসিস ওয়ান ডিভিশনের মাধ্যমে। তাহলে এই যে পুরো প্রসেসটা বলছি এটা কি স্পার্মাটোজেনেসিসের পদ্ধতি। তাহলে সেকেন্ডারি স্পার্মাটোসাইট যেগুলো তৈরি হচ্ছে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট যেহেতু মিওসিস ওয়ান ডিভিশন হয়ে গেল, তার মানে এগুলো কি হয়ে যাবে তখন হ্যাপ্লয়েড। তাহলে একটা প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে কি হবে, এটা যদি একটা সংখ্যায় থাকে, মিওসিস ওয়ান ডিভিশনের মাধ্যমে কটা তৈরি হচ্ছে, দুটো তৈরি হচ্ছে সেল। নেক্সট হচ্ছে কি, এখান থেকে যদি আমরা এরপরে পরে এখান থেকে সরি এটা আরেক প্রথম থেকেই ধরলাম যে একটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া ছিল, একটা স্পার্মাটোগোনিয়া মাইটোসিস ডিভিশনের মাধ্যমে কি করলো, দুটো করছে প্রাইমারি স্পার্মাটোসাইট, দুটো হলো। এবার একটা প্রাইমারি স্পার্মাটোসাইট কি করবে, দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করছে যেগুলো হ্যাপ্লয়েড প্রকৃতি, হাস বিভাজনের। তাহলে দুটো প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে দেখলাম আমরা কি চারটে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হলো। এরপর পরপর আমরা হিসাবটা লাস্টে দেখে যাবো যে একটা স্পার্মাটোগোনিয়া থেকে কতগুলো স্পার্ম তৈরি। এরপর সেকেন্ডারি স্পার্মাটোসাইট গুলো কি করবে, মিওসিস টু ডিভিশন কমপ্লিট করবে। মিওসিস টু ডিভিশন কমপ্লিট করার ফলে কি হবে, মিওসিস টু মানে হচ্ছে মাইটোসিস ডিভিশনের মতো হবে, সেম হবে। তার মানে কি দুটো, একটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে কি হবে, দুটো হচ্ছে আমাদের
স্পার্মাটিড গঠন করবে, এগুলোকে বলা হচ্ছে স্পার্মাটিড। তাহলে এই স্পার্মাটিড গুলো কি হবে, হ্যাপ্লয়েড হবে। মিওসিস টু ডিভিশনের মাধ্যমে কি হয়, সমবিভাজন। তাহলে এন থেকে দুটো সেম হচ্ছে হ্যাপ্লয়েড স্পার্মাটিড তৈরি হবে। তাহলে 4টে থেকে কটা হয়ে যাবে, 8টা স্পার্মাটিড হয়ে যাচ্ছে। এই স্পার্মাটিড গুলোই হচ্ছে কি এরপরে ম্যাচুরেশন করবে, কিছু হবে না। 8 ডিভিশন এখানে শেষ হয়ে গেছে, মাইটোসিস মিওসিস ডিভিশন এখানে শেষ। এরপরে কি করবে, যে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে, টেস্টিসের মধ্যে যদি আমরা পুরুষদের ক্ষেত্রে আমরা যদি জননতন্ত্রের স্ট্রাকচার দেখি, মেন হচ্ছে যে মেন সেক্স অর্গান হচ্ছে কি টেস্টিস। টেস্টিসের মধ্যে যেখানে স্পার্ম প্রোডাকশন হবে সেখানে কি থাকছে, অসংখ্য এরকম সেমিনিফেরাস টিউবিউলস থাকছে। সেই সেমিনিফেরাস টিউবিউলস এর মধ্যে এই প্রসেস গুলো হবে, যেখানে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে স্পার্মাটোগোনিয়া সেলগুলো প্রেজেন্ট থাকবে। তাহলে এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে স্পার্মাটোগোনিয়া সেল থাকছে এবং কিছু থাকছে যেগুলোকে বলা হচ্ছে সাটোলি সেল। সাটোলি সেল। তাহলে এখান থেকে হয়তো তোমরা দেখতে পাবে না ছবিটার জন্য, এগুলা এই সাইডে একটু লিখে। তাহলে স্পার্মাটোসাইট তৈরি হয়েছিল, এই স্পার্মাটোসাইট থেকে কি হবে, আমাদের স্পার্মাটিড তৈরি হচ্ছে বললাম। স্পার্মাটিড গুলো, তাহলে স্পার্মাটিড গুলো কিসের মাধ্যমে, মিওসিস টু ডিভিশনের মাধ্যমে হচ্ছিল, মিওসিস টু। তাহলে মিওসিস টু ডিভিশনের মাধ্যমে হয়েছে, মানে কি সমবিভাজন, এগুলো এন হয়েছিল। তাহলে এটার সংখ্যা যদি 4 হয়, স্পার্মাটিডের সংখ্যা কত হয়ে গেল, 8। এরপরে কি হচ্ছে না, যে সাটোলি কোষগুলো প্রেজেন্ট থাকছে, সেই সাটোলি কোষ থেকে পুষ্টিদ্রব্য গ্রহণ করবে এবং এই স্পার্মাটিড গুলো যেগুলো তৈরি হয়েছিল সেগুলো ম্যাচিওর স্পার্মে তৈরি হচ্ছে। স্পার্ম বা যেগুলোকে বলা হচ্ছে স্পার্মাটোজোয়া। এটাই হচ্ছে পুরো প্রসেসটা আমাদের স্পার্মাটো জেনেসিসে। তাহলে স্পার্মাটোজোয়া এগুলো হচ্ছে এন, হ্যাপ্লয়েড থাকছে। তাহলে 2n যে আমাদের স্পার্মাটোগোনিয়া বা স্পার্ম সেল থেকে আলটিমেটলি কি হয়ে গেল, আমাদের হ্যাপ্লয়েড গ্যামেট বা স্পার্ম ফর্মেশন হয়ে গেল। এই স্পার্মাটিড থেকে এই যে ধাপটা হচ্ছে, সাটোলি সেল থেকে বিভিন্ন পুষ্টিদ্রব্য গ্রহণ করার ফলে এই স্পার্মাটোজোয়া গুলো যখন ম্যাচুরেশন হচ্ছে, সেই প্রসেসটাকে বলছি কি, এইখানের এই যে ধাপটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। এটা পুরো প্রসেসটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। আর শুধুমাত্র এই স্পার্মাটিড থেকে ম্যাচিওর স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। এটা মনে রাখতে হবে। তাহলে স্পার্মিওজেনেসিস আর স্পার্মাটোজেনেসিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্পার্মিওজেনেসিস, তাহলে আলটিমেটলি স্পার্মাটিড থেকে ম্যাচিওর হয়ে ততগুলোই হচ্ছে কি হচ্ছে আমাদের স্পার্মাটোজোয়া। তাহলে এটার সংখ্যাও কি হয়ে যাবে, 8টা। তাহলে আমাদের যদি এরকম কোশ্চেন থাকে যে একটা স্পার্মাটোগোনিয়া থেকে কতগুলো স্পার্ম তৈরি হচ্ছে, কি হবে, একটা স্পার্মাটোগোনিয়া সেল থেকে 8টা স্পার্মাটোজোয়া বা ম্যাচিওর স্পার্ম তৈরি হতে পারে। তাহলে অপশন কোনটা কোনটা ধাপে ধাপে দেখি আমরা। প্রথমে স্পার্মাটোগোনিয়া ছিল, দিয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, দুটোকে এখানে একসাথে কি বলে দিয়েছে, স্পার্মাটোসাইট। দেন হচ্ছে স্পার্মাটিড, দেন স্পার্মাটোজোয়া। তাহলে অপশন বি কারেক্ট হচ্ছে। আশা করছি এই পুরো প্রসেসটা ক্লিয়ার হয়েছে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই যে স্পার্মিওজেনেসিস হলো, ম্যাচিওর স্পার্ম গুলো তৈরি হলো, সেগুলো কি হয়, এই সাটোলি সেলের সাথে যুক্ত থাকছে। যেহেতু সাটোলি সেল থেকে বিভিন্ন পুষ্টিদ্রব্য গ্রহণ করছে, তাহলে কিরকম হয়, এটা যদি আমরা দেখি, এখানে দেখি, তাহলে এখানে এটা ধরলাম সাটোলি সেল। তাহলে সাটোলি সেলের মধ্যে এরকম স্পার্ম গুলো কি থাকছে, এরকম এমবেডেড হয়ে থাকে, এরকম কি হয়, এমবেডেড হয়ে থাকে স্পার্ম গুলো। এরপরে কি হচ্ছে, যখন আলটিমেটলি পুষ্টিদ্রব্য গ্রহণ করে স্পার্ম গুলো ম্যাচিওর্ড হয়ে গেল, তখন কি হবে, এই যে সাটোলি সেল থেকে এগুলো ডিটাচড হয়ে যাবে এবং সেমিনিফেরাস টিউবিল থেকে এরপরে টেস্টিস থেকে বেরিয়ে আবার কোথায় চলে যাবে, আলটিমেটলি ভাসা ইফারেন্সিয়া, রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া দিয়ে এপিডিডাইমিস হয়ে একদম ভাস ডিফারেন্স দিয়ে ইজাকুলেটরি ডাক্টের মধ্যে যাবে, ট্রান্সপোর্ট হবে স্পার্মটা। এভাবে হচ্ছে। তাহলে এই প্রসেসটা যেখান থেকে সাটোলি সেল থেকে যখন এগুলো মুক্ত হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হয় কি, স্পার্মিয়েশন বলা হয়। এই কয়েকটা প্রসেস আমাদেরকে মনে রাখতে হবে। এখানে বলেছে যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ার এক দশা থেকে অন্য দশায় রূপান্তরের কোন ধাপে ক্রোমোজোমের হ্রাস বিভাজন ঘটে। তাহলে হ্রাস বিভাজন আমরা কোথায় দেখলাম, হ্রাস বিভাজন মানে মিওসিস 1, সেটা কোথায় হয়েছিল, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যখন সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হচ্ছিল তখন হয়েছে। তাহলে কোনটা হবে, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে, প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে যখন অন্য স্পার্মাটোসাইট তৈরি হচ্ছিল তখনই কিন্তু আমাদের হ্রাস বিভাজন ঘটে থাকে। আশা করছি এই যে স্পার্মাটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস এবং স্পার্মিয়েশন, এই প্রসেসটা পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা দেখবো,
নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, নিষেক কোথায় সম্পাদিত হয়? তাহলে নিষেক সম্পাদিত হয় কোথায় আমাদের? প্রথমে যদি আমরা এই যে ছবিটা দেখি এখানে, এই কোয়েশ্চেনটা আগে করি, তারপর আমরা 5 কোয়েশ্চেনে যাচ্ছি। তাহলে এখানে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, পুরো এটা হচ্ছে কি স্ত্রী জননতন্ত্রের একটা ছবি দেওয়া আছে। এখানে কি হচ্ছে, ওভারি, এক জোড়া ওভারি প্রেজেন্ট আছে। এখান থেকে আমাদের ফ্যালোপিয়ান টিউব স্টার্ট হচ্ছে। তাহলে ফ্যালোপিয়ান টিউবের এই যে পার্টটা যেখানে এরকম আঙ্গুল মতো বেরিয়ে আছে, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি, ফিমব্রি। তাহলে এখান থেকে ওভারি থেকে যখন গ্রাফিয়ান ফলিকল রাপচার করে সেকেন্ডারি উসাইড রিলিজ হলো, তখন সেটা কালেক্ট করবে কার মাধ্যমে, এই ফিমব্রির মাধ্যমে। এই পার্টটা যে ফিমব্রির যে ওপেনিং পার্টটা, মানে ফ্যালোপিয়ান টিউবের একদম যেটা ওভারির সাথে কাছের পার্টটা হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। এই যে ওয়াইডেন পার্টটা যেটা থাকছে, সেটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। এই ইনফান্ডিবুলামেরই একদম এন্ড পার্ট গুলো হচ্ছে কি ফিমবি। এরপরে চলে আসছে আমাদের অ্যাম্পুলা। এই যে মাঝখানের এই যে জায়গাটা, যেখানটাকে বলা হচ্ছে একটু প্রশস্ত অংশটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা। দিয়ে এই জায়গাটা যেখানটাতে এই ফ্যালোপিয়ান টিউব এসে কি হবে, ইউটেরাসের সাথে ওপেনিং হচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলছি কি, এটা হয়ে যাচ্ছে ইসথেমাস। ফ্যালোপিয়ান টিউবের 3টে পার্ট গেল। এরপরে হচ্ছে কি আমাদের ইউটেরাস, এই পুরোটা উপরের দিকে ফান্ডাস রিজিয়ন থাকছে, এটা বডি। এই দিকটা হচ্ছে কি, এটা সার্ভিক্স রিজিয়ন বলা হয়, এটা এই জায়গাটাকে সার্ভিক্স রিজিয়ন বলা হয়। এবং বাইরে একদম এক্সটার্নাল জেনিটেলিয়া যেখানে ওপেন হচ্ছে কি ভ্যাজাইনার মাধ্যমে। তাহলে টোটাল এটা যদি আমরা স্ত্রী জনন তন্ত্রের অংশ দেখি, তাহলে আমাদের নিষেকটা কোথায় সম্পন্ন হবে? এখানে হচ্ছে কি সেকেন্ডারি উসাইডটা রিলিজ হয়ে ফিম্বির মাধ্যমে কোথায় আসবে, এই যে অ্যাম্পুলা রিজিয়নে এইখানটাতে। এটাতে ধরলাম এইখানটাতে আছে কি আমাদের সেকেন্ডারি উসাইড, এটাকে বলছি কি অ্যাম্পুলা রিজিয়ন। এরপরে কি হচ্ছে, ইনসেমিনেশনের মাধ্যমে স্পার্মটা কোথায় ভ্যাজাইনা এক্সটার্নাল জেনিটেলিয়া দিয়ে ইউটেরাস, ইউটেরাস থেকে কোথায় চলে আসছে আমাদের ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। যে ফ্যালোপিয়ান টিউব থেকে সেটা স্পার্ম গুলো কোথায় যাবে, ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে আমাদের এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে। এই অ্যাম্পুলা পার্টে গিয়ে কি হবে, আমাদের নিষেক সম্পন্ন হবে। যেখানে সেকেন্ডারি উসাইডটা থাকছে, স্পার্মটা কোথায় চলে যাচ্ছে, একদম ফ্যালোপিয়ান টিউবের এই অ্যাম্পুলা রিজনে গিয়ে আমাদের নিষেক সম্পাদিত হবে। তাহলে অপশন কোনটা হয়ে যাবে, ফ্যালোপিয়ান টিউবের নিষেক সম্পাদিত হয়। পার্টিকুলারলি যদি বলতে হয় তাহলে কি হবে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার মধ্যে মেনলি হয়। নেক্সট কি বলেছে, তাহলে এখানে যে ছবিটাকে চিহ্নিত করতে বলা হয়েছে, তাহলে এখানে কি বলেছে যে 1 2 3 4 5 এরকম করে 6টা চিহ্ন করা আছে, চিহ্নিত করা আছে 6টা পজিশন। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে কোন অপশনটা কারেক্ট হবে, ফার্স্ট যদি বলি, ফার্স্ট পার্টটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা এন্ডোমেট্রিয়াম। ভেতরের যে লেয়ারটা, যেখান থেকে আমাদের প্রতিবার যে মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, রজস্রাবের সময় যে লেয়ারটা আমাদের ব্লিডিং এর মাধ্যমে রিলিজ হয়ে যাচ্ছে, আবার প্রতিবার প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে নতুন করে যে লেয়ারটা তৈরি হচ্ছে, সেটাকে বলছি আমরা এন্ডোমেট্রিয়াম ইউটেরাসের একদম যেটা ইনার লেয়ার। তাহলে এন্ডোমেট্রিয়াম 1টা, সেকেন্ডটা হয়ে যাচ্ছে কি বাইরের দিকে একদম, সেটা হয়ে যাচ্ছে কি ইউটেরাসের বাইরের লেয়ারটা, সেটা হয়ে যাচ্ছে কি পেরিমেট্রিয়াম। নেক্সট হচ্ছে কি আমাদের যেটা 3 নম্বর পার্ট বলেছে, এটা কাকে ডিনোট করছে, 3 নম্বর পার্টে আমাদের ইনফান্ডিবুলাম। এই যে রিজিয়নটা বললাম সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। শুধুমাত্র যে ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোকে বলা হচ্ছে আমাদের ফিম্বি। তাহলে 4 হয়ে যাচ্ছে ফিম্বি। এখানে এটা যে ডিনোট করছে কিন্তু ইনফান্ডিবুলাম কে, এই যে ওয়াইডেন পার্টটাকে বলা হচ্ছে কি ইনফান্ডিবুলাম। আর শুধুমাত্র যে ফিঙ্গার লাইক প্রজেকশন, তাহলে 4 নম্বরটা হয়ে যাচ্ছে ফিম্বি। 5টা হয়ে যাচ্ছে কি, এখানটাকে কি বলা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া, মানে এখানটা কি হয়ে যাচ্ছে আমাদের যে জরায়ুর নিচের পার্টটা থাকছে, এটা মিডিল পার্টে যে লেয়ারটা থাকছে, এখানে কি এটাকে বলা হচ্ছে কি মায়োমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম একদম বাইরে, ভেতরেরটা এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম। আর এটা হয়ে যাচ্ছে কি এক্সটার্নাল জেনিটেলিয়া, যেটা সার্ভিক্স রিজনটাতে চলে আসছে একদম বাইরের দিকে। তাহলে এখানে যদি আমরা পরবর্তী অপশন গুলো দেখে নিই, তাহলে কোনটা মিলছে আমরা দেখবো। 3 নম্বরটা ইনফান্ডিবুলাম ঠিক ছিল, 4 নম্বরটা ফিমব্রি ঠিক ছিল, এবং 5 নম্বরটা সার্ভিক্স। তাহলে এই যে রিজনটা আমরা বললাম কি ইউটেরাসের যে একদম লাস্টের এই পার্টটাকে বলা হচ্ছে কি আমাদের সার্ভিক্স রিজন। এবং বাইরের এই যে 6 নম্বর যেটা ডিনোট করছে, সেটা কি ভ্যাজাইনাল ওপেনিং এর মাধ্যমে আমাদের এক্সটার্নাল জেনিটালিয়াতে চলে আসছে। আর বাকি অপশন গুলো দেখে নি কি বলেছে, যে 1 নম্বর পেরিমেট্রিয়াম, 1 নম্বর পেরিমেট্রিয়াম না হবে না, মানে এই অপশনটা ভুল। 4 নম্বর বলেছে
ডিম্বনালীর ফানেল, 4 নম্বর ডিম্বনালীর ফানেল, এটা না, কারণ এটা হচ্ছে কি ফিম্বি। 5-এ বলেছে জরায়ু, এটা কখনোই হবে না, তাহলে এই অপশনটাও ভুল আছে। নেক্সট কি বলেছে 2-এ এন্ডোমেট্রিয়াম, 2-এ এন্ডোমেট্রিয়াম নেই, এটা কি আছে পেরিমেট্রিয়ামকে ডিনোট করছে, তাহলে এই অপশনটা কারেক্ট হচ্ছে অপশন বি। নেক্সট কি বলেছে যে দুগ্ধ ক্ষরণের সময় প্রাথমিক দিনগুলিতে মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণে যেসব অ্যান্টিবডি থাকে সেটি হলো, তাহলে মাতৃদুগ্ধের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকছে কি আমাদের IgA টা। এই যে মাতৃদুগ্ধ যেগুলো হচ্ছে দুগ্ধ ক্ষরণ হচ্ছে চাইল্ড বার্থের পরে, সেটাকে বলা হচ্ছে কি কোলোস্ট্রাম বলা হয়। এই কোলোস্ট্রামটা হচ্ছে রিচ ইন IgA, আর এই IgG অ্যান্টিবডিটা কি আমাদের প্লাজেন্টা ক্রস করতে পারে, এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে যে মানুষের সেমিনাল প্লাজমায় অধিক পরিমাণে থাকে, তাহলে সেমিনাল প্লাজমা কাকে বলা হচ্ছে? আমাদের যদি মেল সেক্স যে পুরো পুরুষ জননতন্ত্রের স্ট্রাকচার দেখি, তাহলে কি থাকছে টেস্টিস থাকছে, টেস্টিস থেকে স্পার্ম প্রোডাকশন হচ্ছে, দিয়ে এক্সেসারি ডাক্টস থাকছে কিছু, তাহলে এটা যদি ধরলাম টেস্টিস, এক জোড়া টেস্টিস থাকছে, স্ক্রোটাম স্যাকের মধ্যে থাকছে টেস্টিস গুলো, যে সেখান থেকে অ্যাক্সেসারি ডাক্টস এর মাধ্যমে, বিভিন্ন অ্যাক্সেসারি ডাক্টস এর মাধ্যমে আলটিমেটলি ওপেনিং হবে কোথায় এসে, এটা যদি আমরা ব্লাডার ধরি, এটা ব্লাডার দিয়ে সেখান থেকে কি ওপেনিংটা হচ্ছে, এখানে ইউরেথ্রাল ওপেনিং আসছে আমাদের, ইউরেথ্রাল ওপেনিং, তাহলে ব্লাডার এটাকে ধরছি আমরা, ইউরেথ্রাল ওপেনিং হচ্ছে এখান থেকে। এরপরে কি হবে, এই যে টেস্টিস থেকে বিভিন্ন ডাক্টের মাধ্যমে, টেস্টিস থেকে সেমিনিফেরাস টিউবিউল ছিল, এই সেমিনিফেরাস টিউবিউল গুলো একসাথে যুক্ত হয়ে প্রথমে তৈরি করে কি রেটি টেস্টিস, দিয়ে রেটি টেস্টিস গুলো আবার একসাথে কানেক্ট হয়ে তৈরি করবে ভাষা ইফারেন্সিয়া, দিয়ে ভাষা ইফারেন্সিয়া থেকে যে কর্ড লাইক স্ট্রাকচারটা আসবে টেস্টিস থেকে, সেটাকে বলা হচ্ছে আমাদের এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসটা গিয়ে যুক্ত হবে ভাস ডিফারেন্স সাথে, এবং ভাস ডিফারেন্সটা কি করবে একদম গিয়ে আমাদের যে ইজাকুলেটরি ডাক্টের সাথে যুক্ত হচ্ছে, এবং এসে ইজাকুলেটরি ডাক্টটা এসে ওপেন হবে কোথায়, ইউরেথ্রাল ওপেনিং এর মাধ্যমে। তাছাড়াও এখানে বিভিন্ন, তাহলে এগুলো এতক্ষণ যেগুলো বললাম এগুলো কি ছিল টেস্টিস বাদে, বাকিগুলো কি ছিল আমাদের যে অ্যাক্সেসরি ডাক্টস বলা হচ্ছে, কিছু সহায়ক যে নালীর মাধ্যমে আমাদের স্পার্মটা একদম এসে ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে যেটা আসছে ইউরেথ্রার মধ্যে আসছে, ইউরেথ্রাল ওপেনিং দিয়ে, ইউরেথ্রাল যে এখানে একটা ওপেনিং এর মাধ্যমে এখানে আসছে, সেটা ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে, সেটাকে বলছি, এই সমস্ত ডাকগুলোকে বলছি আমরা কি অ্যাক্সেসরি ডাক্টস। এছাড়াও কিছু থাকবে আমাদের যেগুলোকে বলা হচ্ছে কি অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। এই অ্যাক্সেসরি গ্ল্যান্ডস এর মধ্যে প্রথমেই একটা আসবে সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলটা হচ্ছে কি এক জোড়া থাকবে, পেয়ারে থাকবে, ওয়ান পেয়ার। এগুলো হচ্ছে কি আমাদের অ্যাক্সেসরি গ্ল্যান্ড হিসেবে কাজ করছে। এছাড়াও হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড থাকবে, প্রস্টেট গ্ল্যান্ডটার সংখ্যা কত হয়ে যাচ্ছে, একটাই থাকবে শুধুমাত্র। এবং এছাড়াও থাকছে কি বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এটাও এক জোড়া থাকবে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বলা হয়। তাহলে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, তাহলে এই সমস্ত গ্ল্যান্ড গুলোর যে সিক্রেশন গুলো, সেমিনাল ভেসিকল থেকে সিক্রেশন আসছে, প্রস্টেট গ্ল্যান্ডের যে সিক্রেশন এবং বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন, এইগুলো সমস্ত গুলো সেমিনাল প্লাজমা এবং স্পার্ম মিলে, এই তিনটাকে মিলে বলা হচ্ছে সেমিনাল প্লাজমা। এছাড়াও যেটা টেস্টিস থেকে স্পার্ম আসছে, এই সবগুলোকে একসাথে বলা হয় কি সিমেন। তাহলে সেমিনাল প্লাজমা হচ্ছে কি, যে সেমিনাল প্লাজমা যদি সিমেন থেকে আমরা স্পার্মটাকে বাদ দিই, সেটাই হচ্ছে সেমিনাল প্লাজমা। তাহলে এগুলো হচ্ছে যে অ্যাক্সেসরি গ্ল্যান্ডের যে সিক্রেশনটাকে একসাথে বলা হচ্ছে কি সেমিনাল প্লাজমা। এই যে সেমিনাল প্লাজমা ফ্লুইডের মধ্যে কি থাকছে, ফ্রুক্টোজ এবং ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকবে। তাহলে সিমেনের মধ্যে যে ফ্রুক্টোজের উপস্থিতি থাকে, সেটা কিসের জন্য, এই সেমিনাল প্লাজমা থেকে কিন্তু আসছে। তাহলে এখানে যদি আমরা দেখি যে সেমিনাল ভেসিকলের অবস্থানটা কোথায়, এটা ধরলাম আমরা যেটা ব্লাডার বললাম, এই ব্লাডার থেকে যখন ইউরেথ্রা আসছে, এইরকম ভাবে সেমিনাল ভেসিকল ওয়ান পেয়ারে থাকছে, এরকম গ্ল্যান্ড গুলো থাকছে সেমিনাল ভেসিকল, যেগুলো ডাক্টের মাধ্যমে, ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে যে টেস্টিস থেকে স্পার্ম আসছিল, তার সাথে এগুলো একসাথে মিশ্রিত হচ্ছে। এখানেই হচ্ছে কি সেমিনাল ভেসিকল ছিল, এবং তার নিচেই ঠিক থাকবে এখানে প্রস্টেট থাকবে। এটা 3D তে যদি ধরা হয় পুরোটা মিলে, এই যে ইউরেথ্রাল একদম যেখান থেকে ব্লাডার থেকে ইউরেথ্রা ওপেনিং স্টার্ট হচ্ছে, একদম উপরের পার্টেই হচ্ছে কিনা পুরোটা জুড়ে থাকবে
থ্রিডি তে যদি আমরা বলি, মানে এই যে এটা একটা যদি টিউবের মতো হয়, তার চারদিকে পুরোটা জুড়ে থাকছে কি প্রস্টেট গ্ল্যান্ডটা, এবং তার নিচে এরকম ছোট ছোট কি থাকছে, পেয়ারে হচ্ছে এই বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড গুলো প্রেজেন্ট থাকছে। তাহলে এই সমস্ত সিক্রেশন গুলো এসে কোথায় মিশ্রিত হচ্ছে, ইউরেথ্রার মধ্যে আসছে, এটার থেকেও আসছে, এবং যে ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে কি আসছে, স্পার্ম। তাহলে পুরুষদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই যে ইউরেথ্রার মাধ্যমে কি হচ্ছে, ইউরিন পাসও হচ্ছে, একইভাবে হচ্ছে কি সিমেনও পাস হয়। তার জন্য পুরুষদের ক্ষেত্রে ইউরেথ্রাকে একটা স্পেশাল নাম বলা হয় কি ইউরোজেনিটাল ট্র্যাক্ট বলা হয়, যেহেতু ইউরিন এবং সিমেন দুটোই পাস হয় এটার মাধ্যমে, তাই এটাকে বলা হচ্ছে ইউরোজেনিটাল ট্র্যাক্ট। ইউরোজেনিটাল ট্র্যাক্ট। তাহলে ইউরোজেনিটাল ট্র্যাক্ট কেন বলা হচ্ছে, কারণ ইউরেথ্রার মধ্য দিয়ে ইউরিন এবং সিমেন পাস হতে পারে একটাই রুটের একটা ট্র্যাক্টের মাধ্যমে, কিন্তু পৃথক সময়ে, যে একই টাইমে যে টাইমে ইউরিন পাস হবে সেই টাইমে সিমেন পাস হবে এরকমটা নয়, দুটো ডিফারেন্ট টাইমে কিন্তু একই ট্র্যাক্টের মাধ্যমে, ইউরেথ্রার মাধ্যমে যেহেতু ইউরিন এবং সিমেন পাস আউট হয়, তাই এটাকে বলা হচ্ছে ইউরোজেনিটাল ট্র্যাক্ট। নেক্সট কি বলেছে, যে সাটলি কোষের উপস্থিতি এবং কাজ হলো। তাহলে সাটলি কোষ, এটা যদি আমরা টেস্টিস ধরি, তাহলে টেস্টিসের মধ্যে মোটামুটি এরকম কি থাকছে, অসংখ্য টেস্টিকুলার লবিউলস প্রেজেন্ট থাকছে। তাহলে টেস্টিকুলার লবিউলস এর সংখ্যা যদি আমরা বলি 250 মোটামুটি থাকছে এক একটা টেস্টিসে, 250 মতো টেস্টিকুলার লবিউলস থাকছে। 250 টেস্টিকুলার লবিউলস এর মধ্যে আবার এখান থেকে কি থাকছে, এরকম যে ডাক থাকছে, যেগুলোকে বলা হচ্ছে সেমিনিফেরাস ডাক, সেটা হচ্ছে কি একটা থেকে তিনটে এরকম সেমিনিফেরাস, 1 2 3 এক একটা সেমি টেস্টিকুলার লবিউলের মধ্যে সেমিনিফেরাস ডাক থাকবে, সেমিনিফেরাস ডাক্ট। তাহলে এই সেমিনিফেরাস ডাক্টের মধ্যে আমরা আগেই বললাম যে কি কি সেল থাকবে, একটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া সেল, যেগুলোর থেকে স্পার্ম তৈরি হচ্ছে, এবং কিছু সেল থাকবে যেগুলোকে বলা হচ্ছে সাটলি সেল। সেই সাটলি সেলগুলো কি করবে, এই যে স্পার্ম গুলোকে, বা যে স্পার্মাটিড থেকে যখন স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে সেই টাইমে যে ম্যাচুরেশনের জন্য বিভিন্ন পুষ্টিদ্রব্যকে সরবরাহ করতে সাহায্য করছে, সেটা হচ্ছে কি এর কাজ। তাহলে সেমিনিফেরাস টিউবুলে প্রেজেন্ট থাকছে বা সেমিনিফেরাস নালিকায়, এবং জনন কোষকে বা স্পার্মকে কি করবে, পুষ্টি যোগাতে সাহায্য করে। তাই এগুলোর আরেকটা নাম হচ্ছে কি, এগুলোকে নার্ভ সেল বলা হয়, যেহেতু এগুলো পুষ্টিদ্রব্য প্রোভাইড করতে সাহায্য করে। এছাড়াও কিছু সেল থাকে টেস্টিসের মধ্যে, এই যে সেমিনিফেরাস টিউবিউলস গুলো আছে তার মাঝখানে সেগুলোকে বলা হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেলস বা লেডিগেস সেল বলা হয়, সেলস অফ লেডিক। তাহলে এই যে মাঝখানে যে সেমিনিফেরাস টিউবিউলস গুলোর মাঝখানে কি থাকছে, আমাদের লেডিকেস সেল থাকছে, যেখান থেকে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন হরমোনটা ক্ষরণ হয়, যেটা আমাদের যে এই যে স্পার্মের যে তৈরি হচ্ছে স্পার্মাটোজেনেসিস, এই প্রসেসটাকে স্টিমুলেট করছে কে, টেস্টোস্টেরন হরমোনটা, সেটা এই লেডিক সেল থেকে তৈরি হয়। নেক্সট কি বলেছে, যে স্তন্যপায়ীর ক্ষেত্রে ডিম্বাণু পূর্ণতা প্রাপ্তির দ্বিতীয় বিভাজন ততক্ষণ ঘটে না যতক্ষণ পর্যন্ত, তাহলে এটা বোঝার জন্য আমাদেরকে পুরোপুরি উজেনেসিস প্রসেসটা একবার দেখে নিতে হবে। তাহলে এখানে একটা স্লাইড অ্যাড করে নি। তাহলে আমাদের যেরকম আমরা স্পার্মাটোজেনেসিস প্রসেস দেখলাম, সেম ভাবে যদি মহিলাদের ক্ষেত্রে যে উসাইট তৈরি হচ্ছে বা ওভাম তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি উজেনেসিস। তাহলে উগোনিয়াম যে সেলগুলো আছে সেখান থেকে কি হবে, ওভাম তৈরি হবে। প্রসেসটা কি, উগোনিয়াম থেকে কি ছিল, আমরা আগেরটার সাথে রিলেট করে এই জিনিসটা একটু দেখে নেব। তাহলে উগোনিয়াম কিছু একটা জায়গায় শুধু ডিফারেন্স আছে, বাকি প্রসেসটা কিন্তু অনেকটাই সেম। তাহলে উগোনিয়াম থেকে ওভাম তৈরি হবে। তাহলে উজেনেসিস প্রসেসটা যেমন হচ্ছে কি, স্পার্মাটোজেনেসিস প্রসেস আমরা দেখেছিলাম পিউবার্টি পিরিয়ডে এসে শুরু হয়েছিল, কিন্তু উজেনেসিস প্রসেসটা কি হবে, যখন মহিলাটা বা ভ্রূণটা যদি মেয়ে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, গর্ভাবস্থায় যখন ফিটাসটা থাকছে সেই টাইমেই তাদের উজেনেসিস প্রক্রিয়াটা স্টার্ট হয়ে যায়। তখন এই উগোনিয়াম সেলগুলো বা উসাইট মাদার সেল যেগুলোকে বলা হচ্ছে, এই উগোনিয়াম সেলগুলো কি করবে, ডিভিশনটা স্টার্ট করছে। মিওসিস ওয়ান ডিভিশনটা স্টার্ট হচ্ছে কোথায়, একদম যখন গর্ভাবস্থায় ছিল তখনই কিন্তু মহিলাদের ক্ষেত্রে ইউজেনেসিস প্রসেসটা স্টার্ট হয়ে যায়। তখন মিওসিস ওয়ান এর কি হবে, প্রোফেজ ওয়ান দশায়। তাহলে মিওসিস ওয়ান এর আমরা কি জানি, চারটে
এরকম উপদশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরকম প্রোফেজ দশায় এসে কি হচ্ছে, এটা স্টপ হয়ে যাচ্ছে, আর ফার্দার এটা প্রসেসটা হবে না। প্রোফেজ 1 পর্যন্ত শুধুমাত্র হচ্ছে, দিয়ে সেটা যে সেলগুলো তৈরি করছে, তো এই মিওসিস 1 পুরোপুরি হচ্ছে না, শুধুমাত্র প্রোফেজ 1 এ এসে যে সেলগুলো, তাহলে এটা যদি 2n ছিল, তাহলে এটার সংখ্যাও কি থাকবে, প্রাইমারি উসাইট তৈরি করছে, শুধুমাত্র প্রোফেজ 1 দশাটা হয়েছে, এটা মনে রাখতে হবে। মিওসিস 1 কখনো কমপ্লিট হয়নি, কিন্তু এখানে এই স্টেজটা কোথায় হচ্ছে, ভ্রূণ দশায় বা এমব্রায়োনিক স্টেজে যখন ছিল তখনই। তাহলে প্রাইমারি উসাইটটাও কি ছিল, 2n ছিল। এরপরে এখানে আর প্রসেসটা হচ্ছে না, এরপর বাচ্চাটা জন্মগ্রহণ করলো, তারপরে একদম অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গিয়ে, যখন পিউবার্টি পিরিয়ডে গিয়ে কি হবে, তখন হচ্ছে কি, যে জন্ম থেকে পিউবার্টি পিরিয়ড পর্যন্ত অসংখ্য এই যে প্রাইমারি উসাইট গুলো কি হচ্ছে না, আস্তে আস্তে অনেকগুলো ধ্বংস হতে থাকছে, ডিজেনারেট করছে। আলটিমেটলি যখন পিউবার্টি পিরিয়ডে যায়, মোটামুটি 60,000 থেকে 80,000 পর্যন্ত এইরকম হচ্ছে টোটাল আমাদের যে প্রাইমারি উসাইটের সংখ্যা থাকে। প্রাইমারি উসাইট তো বলা যাবে না, প্রাইমারি উসাইটের বাইরে কিছু, এটা ধরলাম প্রাইমারি উসাইট, তার বাইরের দিকে কিছু সেল থাকছে, সেগুলোকে বলা হচ্ছে গ্র্যানুলোসা সেল লেয়ার, দিয়ে এটাকে তৈরি করছে কি প্রাইমারি ফলিকল দশায় থেকে যায়। তাহলে জন্মের পর থেকে হচ্ছে কি, যে গর্ভাবস্থা থেকে জন্মগ্রহণ হয়ে গেল, দিয়ে পিউবার্টি পিরিয়ড পর্যন্ত এটা কি হচ্ছে না, যে প্রাইমারি উসাইটের বাইরের দিকে গ্র্যানুলোসা সেল লেয়ার দিয়ে প্রাইমারি ফলিকল ফর্ম হয়েই থেকে যাচ্ছে, এবং অনেক প্রাইমারি ফলিকল হচ্ছে কি ডিজেনারেটস করে যাচ্ছে, দিয়ে ওই 60,000 থেকে 80,000 পর্যন্ত প্রাইমারি ফলিকলস প্রেজেন্ট থাকছে। এরপরে মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হলো, মেনার্কি যেটাকে বলা হচ্ছে, মেনস্ট্রুয়েশন পিরিয়ড স্টার্ট হওয়া মানে কি, মেনার্কি স্টার্ট হওয়ার পরে পর হচ্ছে কি, এরপরে কি দেখা যাবে, যে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে, তখন যে ধাপগুলো কি দেখা যাবে, এই যে প্রাইমারি ফলিকল ছিল সেটা কি করবে, প্রাইমারি উসাইটটা তখন দেখা যাচ্ছে, এই যে প্রাইমারি উসাইটটা, এটা কোথায়, এটা ছিল আমাদের গর্ভাবস্থায়, এই প্রসেসটা হচ্ছে কোথায় এসে, পিউবার্টি পিরিয়ডে এসে, তখন মিওসিস 1টা কমপ্লিট করবে। এই সেল স্টেজে এসে মিওসিস 1টা কমপ্লিট করে কি করবে, এখানে মিওসিস 1 কমপ্লিট করা মানে সেটাই হয়ে যাবে আমাদের সেকেন্ডারি উসাইট তৈরি করছে। এটা 2n ছিল, মিওসিস ডিভিশন করা মানে সেটাই কি হচ্ছে আমাদের, যে হাঁস বিভাজন হচ্ছে, সেকেন্ডারি উসাইট তৈরি হবে, প্লাস একটা কি হবে, পোলার বডি তৈরি হয়। তার মানে এইগুলো হচ্ছে কি হ্যাপ্লয়েড হয়ে যাবে, হ্যাপ্লয়েড গ্যামেট ফর্মেশন হচ্ছে মিওসিস 1 ডিভিশনের পরে। প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট তৈরি হবে কখন, পিউবারিটি পিরিয়ড এসে, এবং এই যে পোলার বডি গুলো তৈরি হচ্ছে, এগুলো সাইজে ছোট হচ্ছে, সেকেন্ডারি উসাইট গুলো আমাদের পরবর্তীতে যে কি হচ্ছে, ওভাম তৈরি করছে, এবং পোলার বডি গুলো কি হচ্ছে, পরবর্তীতে ডিজেনারেট করে যাচ্ছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমাদের কাজটা করছে কে, গ্যামেট হিসেবে সেকেন্ডারি উসাইট। এরপরে কি হচ্ছে, তাহলে ফলিকুলার স্টেজের চেঞ্জটা কি হবে একবার দেখে নি। তাহলে এইরকম হচ্ছে কি, এটা প্রাইমারি উসাইট ছিল, তার বাইরে কিছু কিছু গ্র্যানুলোসার সেল লেয়ার গুলো দিয়ে এটা প্রাইমারি ধরলাম, প্রাইমারি ফলিকল তৈরি করেছিল, এটা গর্ভাবস্থায় ছিল, দিয়ে আস্তে আস্তে পিউবার্টি পিরিয়ডে এসে কি হবে, আরো হচ্ছে কি, এইটা ধরলাম প্রাইমারি উসাইটটা আছে, অসংখ্য এরকম গ্র্যানুলোসার সেল লেয়ারটা আরো বেড়ে যাচ্ছে, গ্র্যানুলোসার সেল লেয়ারটা বাড়ছে। এটা ছিল আমাদের যেটা হচ্ছে প্রাইমারি উসাইটটা। যত গ্র্যানুলোসার সেল লেয়ার বাড়বে, ততই এটা হচ্ছে সেকেন্ডারি ফলিকল, দিয়ে টার্সিয়ারি ফলিকল, দিয়ে আলটিমেটলি কি করবে, আমাদের গ্রাফিয়ান ফলিকল তৈরি করছে। তাহলে সেকেন্ডারি ফলিকল থেকে, প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টার্সিয়ান থেকে গ্রাফিয়ান ফলিকল, এটা হচ্ছে ফলিকুলার চেঞ্জ। আর গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কি থাকছে, যে সেকেন্ডারি উসাইটটা থাকছে, তাহলে একটা হচ্ছে ফলিকুলার চেঞ্জ আসছে, আর একটা হচ্ছে কি প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছে। এটা প্রত্যেকবার মেনস্ট্রুয়াল সাইকেল হবে মানে কি, প্রাইমারি ফলিকল থেকে ফলিকুলার চেঞ্জের মাধ্যমে, তাহলে প্রাইমারি ফলিকল ছিল, সেকেন্ডারি ফলিকল হলো, টার্সিয়ারি ফলিকল হলো, এবং সেখান থেকে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে। এটা হচ্ছে ফলিকুলার চেঞ্জ। আর যদি আমরা যে উসাইটের মধ্যে কি চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কি প্রাইমারি উসাইট থেকে মিওসিস 1 ডিভিশন কমপ্লিট করে সেকেন্ডারি উসাইট এবং পোলার বডি তৈরি করবে, পোলার বডিটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই গ্রাফিয়ান ফলিকল রাপচার করে কি হবে, সেকেন্ডারি উসাইটটা রিলিজ হবে। সেকেন্ডারি উসাইটটা রিলিজ হচ্ছে, সেটা কোথায় যাবে, আমাদের ওভাম থেকে রিলিজ, সরি, ওভারি থেকে রিলিজ হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসছে ফিম্বির মাধ্যমে, দিয়ে এটা সেকেন্ডারি উসাইটটা কোথায়, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকছে। তাহলে এটা ধরলাম সেকেন্ডারি উসাইটটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আছে।
এরপরে যদি নিষেক সম্পন্ন না হয়, মানে কি স্পার্ম প্রবেশ করলো, নিষেক সম্পন্ন যদি হয়, যদি স্পার্ম হচ্ছে প্রবেশ করে এই সেকেন্ডারি ওসাইটের সাইটোপ্লাজমের মধ্যে, যদি স্পার্ম প্রবেশ করে, তখন কিন্তু এই যে সেকেন্ড যে মিওসিস 2টা তখনই মাত্র আমাদের কমপ্লিট হবে। তাছাড়া যদি নিষেক সম্পাদিত না হয়, যদি স্পার্ম প্রবেশ না করে, তাহলে কখনোই এই সেকেন্ডারি ওসাইট মিওসিস 2 ডিভিশন করবে না। তাহলে প্রত্যেক মিওসিস যখন মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে, যদি নিষেক সম্পাদন না হয়, ফার্টিলাইজেশন না ঘটে, তাহলে কি হচ্ছে, সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়ে যাচ্ছে। মেনস্ট্রুয়াল ব্লিডিং এর মাধ্যমে হচ্ছে কি সেকেন্ডারি ওসাইট, এন্ডোমেট্রিয়াম লেয়ার, এগুলো সমস্ত হচ্ছে ডিজেনারেটস করে ব্লিডিং এর মাধ্যমে বডির বাইরে নির্গত হয়ে যাচ্ছে। কিন্তু যদি সেটা স্পার্মের মাধ্যমে ফার্টিলাইজ হয়, এটা ধরলাম সেকেন্ডারি ওসাইট ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ছিল, স্পার্মটা প্রবেশ করলো, তখন কি হবে, এখানে এই যে সেকেন্ডারি ওসাইটটা সেকেন্ড মিওসিস 2 ডিভিশন কমপ্লিট করবে, এবং মিওসিস 2 ডিভিশন কমপ্লিট করার ফলে সেটা কি হবে, ওভাম এবং সেকেন্ড পোলার বডি ফর্মেশন করবে। এটা ফার্স্ট পোলার বডি ছিল, এটা কি করবে, সেকেন্ড পোলার বডি তৈরি করবে। এই সেকেন্ড পোলার বডিটা কি হবে, পরবর্তীতে ডিজেনারেটস করে যাচ্ছে, এটা আগেরটার মতো যেরকম পোলার বডিটা ডিজেনারেটস করে গেছিল সেম ভাবে। তাহলে এই ওভামটা কি থাকছে, আমাদের হ্যাপ্লয়েড ওভাম থাকছে, এটা এন। তাহলে এই ওভামটা কি করবে, তখন স্পার্মের সাথে ফার্টিলাইজড করছে, দিয়ে জাইগোট ফর্মেশন করবে, যেটা আগে বলেছিলাম 2n, তারপর জাইগোট ফর্মেশন করবে, এরপরে ক্লিভেজ, একদম ফার্স্ট কোশ্চেন এটা মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এরকম সেল স্টেজ দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পুরোপুরি প্রসেসটা। তাহলে মিওসিস 2 ডিভিশন প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে যদি আমরা দেখি, যদি নিষেক সম্পাদিত না হয়, তাহলে কখনোই সেকেন্ডারি ওসাইট আর আমাদের ওভাম তৈরি করে না, তখন সেটা হচ্ছে ডিজেনারেটস করে যাচ্ছে এবং মেনস্ট্রুয়াল ব্লিডিং এর মাধ্যমে রিলিজ হয়ে যায়। এটা হচ্ছে পুরোপুরি প্রসেসটা। তাহলে প্রথমে এখানে কোশ্চেনটাতে আমাদের কি বলেছে, যে স্তন্যপায়ী ডিম্বাণুর পূর্ণতা প্রাপ্তির যে দ্বিতীয় বিভাজন, মানে এখানে কোনটা বোঝাতে চেয়েছে, মিওসিস 2 বিভাজনটা ততক্ষণ ঘটে না যতক্ষণ না পর্যন্ত শুক্রাণুর নিউক্লিয়াসটি ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, এটা হবে না, সরি, নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে মানে সেটা কি, ওভামের সাথে হবে। তাহলে এটা হবে কি, অপশন এটা, যতক্ষণ না পর্যন্ত ডিম্বাণুটি একটি শুক্রাণু দ্বারা অনুপ্রবিষ্ট হচ্ছে, মানে যখনই হচ্ছে এই যে ডিম্বাণুটার মধ্যে বা সেকেন্ডারি ওসাইটের সাইটোপ্লাজমের মধ্যে যখনই স্পার্ম প্রবেশ করলো, তখনই কিন্তু মিওসিস 2 ডিভিশন কমপ্লিট হয়ে যাবে, দিয়ে ওভাম তৈরি করে দিবে। কখনোই যে নিউক্লিয়াসের সাথে মিলিত হবে, কখন নিউক্লিয়াস, স্পার্মের নিউক্লিয়াস এবং ওভামের নিউক্লিয়াস মিলিত হবে, কখনোই সেকেন্ডারি ওসাইটের নিউক্লিয়াস এবং স্পার্মের নিউক্লিয়াস মিলিত হবে না। তাহলে যখনই শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে যাচ্ছে, তখনই আমাদের এই সেকেন্ডারি বিভাজন বা সেকেন্ডারি মিওসিস ডিভিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে যেটা আমরা বলছি সেকেন্ডারি ওসাইটের স্ট্রাকচার কিরকম, এটা ধরলাম সেকেন্ডারি ওসাইট, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে, জেনেটিক ম্যাটেরিয়ালস থাকছে, তার ডিএনএ আরএনএ থাকছে। তাহলে সবসময় ডিম্বাণুর মধ্যে আমরা যদি কি দেখি, এক্সএস থাকবে, মানে গ্যামেট যেহেতু যে কোনো একটা এক্স ক্রোমোজোম থাকবে, 22 প্লাস এক্স থাকছে। অপরপক্ষে স্পার্মের ক্ষেত্রে কি কি থাকতে পারে, 22 প্লাস এক্স থাকতে পারে বা 22 প্লাস ওয়াই, যে কোনোটা থাকতে পারে, কিন্তু ওভামের মধ্যে সবসময় কি থাকবে, 22 প্লাস এক্স। তাহলে এরপরে কি দেখা যাচ্ছে, এরপর স্ট্রাকচারটা দেখি যদি, এটা কি হচ্ছে নিউক্লিয়াসটার বাইরেটা হচ্ছে সাইটোপ্লাজম, এখানে যে মেমব্রেনটা থাকছে সাইটোপ্লাজমের বাইরের যে মেমব্রেনটাকে বলা হচ্ছে ভাইটালাইন মেমব্রেন বলা হয়, ভাইটালাইন মেমব্রেন। নেক্সট হচ্ছে বাইরের একটা লেয়ার থাকছে, থিক লেয়ার, যেটাকে বলা হচ্ছে আমাদের জোনা প্যালিউসিটা। তাহলে যখনই এই যে গ্রাফিয়ান ফলিকালের মধ্যে ছিল সেকেন্ডারি ওসাইটটা, তখনই কিন্তু এই লেয়ারটা তৈরি হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে জোনা প্যালিউসিটা। এই জোনা প্যালিউসিটা লেয়ারটা কিন্তু যখন ওই গ্রাফিয়ান ফলিকল রাপচার করে সেকেন্ডারি ওসাইট রিলিজ হচ্ছে, তার আগেই কিন্তু জোনা প্যালিউসিটা লেয়ারটা তৈরি হয়ে যায়, এবং তার বাইরে কিছু এরকম অসংখ্য সেল থাকবে, যে সেলগুলোকে বলা হচ্ছে আমাদের করোনা রেডিয়াটা সেল। এইরকম সেলগুলো প্রেজেন্ট থাকছে। তাহলে এটা যদি আমরা একটা সেকেন্ডারি ওসাইটের স্ট্রাকচার, এগুলোকে বলা হচ্ছে কি, করোনা রেডিয়াটা। এরপরে ধরলাম একটা স্পার্ম প্রবেশ করেছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, যে এরপরে সেটা কি করবে, এই স্পার্মটা এখানে আসছে, যখনই এই ভাইটালাইন মেমব্রেন, সরি, জোনা প্যালিউসিডা লেয়ারটা
করোনা প্রথমে কোন যে সেলগুলোকে ক্রস করতে হবে করোনা রেডিয়াটা দিয়ে, যখনই জোনা প্যালিউসিডা লেয়ারে একটা স্পার্ম যদি প্রবেশ করে যায় এই লেয়ারটা ভেদ করে, তখন কি করবে এই লেয়ারের মধ্যে কেমিক্যাল চেঞ্জ হবে এমনই সেই লেয়ারটার অন্য কোনো স্পার্মকে প্রবেশ করতে দিবে না। তার মানে কি এখানে অসংখ্য স্পার্ম আসবে, একটা তো স্পার্ম প্রবেশ করেনি, অসংখ্য স্পার্ম প্রবেশ করেছে। তাহলে যখনই একটা স্পার্ম এই যে জোনা প্যালিউসিডা লেয়ারটাকে ক্রস করে গেছে, তখন কেমিক্যাল চেঞ্জ এমনই করবে এই সেল লেয়ারটার মধ্যে যেখানে হচ্ছে কি অন্য কোনো স্পার্মকে আর প্রবেশ করতে দিবে না, সবাই হচ্ছে কি এই লেয়ারের বাইরে থেকে যাবে। তাহলে এই স্পার্মটা জোনা প্যালিউসিডা লেয়ার প্রবেশ করলো, দিয়ে ভাইটালাইন মেমব্রেন ক্রস করে এরপরে সাইটোপ্লাজমের মধ্যে আসছে, তখনই হবে কি এই যে সেকেন্ডারি ডিভিশনটা, সে দ্বিতীয় বিভাজন মিওসিস 2 বিভাজন করে একটা পোলার বডি আর একটা ওভাম তৈরি করে দিবে। পোলার বডিটা ডিজেনারেট করে গেল এবং এই স্পার্মের নিউক্লিয়াসের সাথে ওভামের নিউক্লিয়াস একসাথে মিলিত হয়ে যেটাকে বলা হচ্ছে নিষেক সম্পাদন হচ্ছে এবং জাইগোট ফর্মেশন করছে। আশা করছি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। জায়গাটা কিন্তু কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে পারবে না। নেক্সট কি বলেছে যে মানুষের শুক্রাণুতে পেঁচানো ভাবে সজ্জিত মাইটোকন্ড্রিয়া উপস্থিত কোন অংশে থাকে। তাহলে শুক্রাণু যদি স্ট্রাকচার দেখা হয় সেটা 4টে পার্ট নিয়ে তৈরি। মেনলি একটা হচ্ছে কি তাহলে একটা হচ্ছে কি হেড রিজিয়ন বলা হয়, একটা নেক, একটা হচ্ছে মিডিল পার্ট বলা আছে। এটা ধরলাম মিডিল পার্ট এবং এটা হচ্ছে কি টেল। তাহলে এই যে হেড রিজিয়নটাকে এটাকে বলছি কি হেড রিজিয়ন। নেক্সট হচ্ছে এই পার্টটাকে বলা হচ্ছে যে ন্যারো রিজিয়নটাকে, এটা হচ্ছে নেক। শুক্রাণু যদি আমরা স্ট্রাকচার দেখি এটাকে বলা মিডিল পার্ট এবং লাস্টে যেটা হচ্ছে কি টেল। তাহলে হেড রিজিয়নে কি থাকবে, এখানে আমাদের এরকম নিউক্লিয়াস প্রেজেন্ট থাকছে। তাহলে হেডের মধ্যে কি কি থাকবে, একটা হচ্ছে নিউক্লিয়াস মেন, তাছাড়াও এই যে উপরে টুপির মতো অংশটাকে কি বলা হচ্ছে অ্যাক্রোজোম বলা হয়। এই অ্যাক্রোজোম পার্টটা কি দিয়ে তৈরি, গলগি বডি দিয়ে তৈরি হয়। এই গলগি বডি দিয়ে এটা তৈরি হয়। তাহলে এই অ্যাক্রোজোম পার্টের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে, যেমন যেগুলো হচ্ছে আমাদের এই যে ওভামটাকে পেনিট্রেট করতে সাহায্য করবে। তার মানে কি এই যে যেখানে স্পার্মটা প্রবেশ করছে এই যে এই লেয়ারটা যেটা আমরা বলছি অ্যাক্রোজোম, যেখানে বিভিন্ন এনজাইম গুলো থাকছে সেটাই স্পার্মকে ভেদ করে, মানে এই যে ভাইটালাইন মেমব্রেন বা জোনা প্যালিউসিডা এই লেয়ার গুলোকে ভেদ করে প্রবেশ করতে এই এনজাইম গুলো কাজে লাগে, যেটা হচ্ছে আমাদের অ্যাক্রোজোম রিজিয়নটাতে থাকছে। এই টুপির মতো রিজিয়নটাকে হেড রিজিয়নে যেটা থাকছে সেটা এখানে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকছে। তাছাড়া এরপরে হচ্ছে কি আমাদের যেটা মিডিল পার্টের মধ্যে কি থাকবে, মিডিল পার্টের মধ্যে মেনলি মাইটোকন্ড্রিয়া থাকবে। এই মাইটোকন্ড্রিয়া গুলো হচ্ছে এনার্জি সোর্স হিসেবে কাজ করছে। তাহলে পুরো এই যে টেল পার্টটা কি করবে, স্পার্মের মোটিলিটির জন্য দায়ী। তাহলে স্পার্মটা যেখান থেকে তৈরি হচ্ছে কোথায়, টেস্টিসের মধ্যে সেমিনিফেরাস টিউবুল, সেখান থেকে সেটা অ্যাক্সেসরি ডাক্ট দিয়ে আসছে, ইউরেথ্রা দিয়ে আসছে, দিয়ে একদম ইনসেমিনেশনের মাধ্যমে কোথায় যাবে, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট দিয়ে ইউটেরাস এবং ভ্যালোপিয়ান টিউবে প্রবেশ করতে হবে। তাহলে তার জন্য কি দরকার, স্পার্মের মোটিলিটি প্রয়োজন। তাহলে এই মোটিলিটি পাওয়ারটা দিচ্ছে কে, মোটিলিটির জন্য দায়ী হচ্ছে স্পার্মের টেল রিজিয়নটা। এবং এই যে পুরো কাজটাতে টেলের মোটিলিটি এই সমস্ত মানে স্পার্মের যে ম্যাচুরেশন এবং মানে যেখান থেকে স্পার্মটা তৈরি হচ্ছে সেখান থেকে একদম ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছানোর জন্য যত সমস্ত এনার্জি সোর্স হিসেবে কাজ করবে কে, মাইটোকন্ড্রিয়া। এই দেহের যেটা মধ্যাংশ বলা হচ্ছে বা মিডিল পার্ট, এখানের মধ্যে এরকম হচ্ছে কিনা পেঁচানো ভাবে এরকম এরকম ভাবে কি থাকছে, আমাদের মাইটোকন্ড্রিয়া গুলো সজ্জিত থাকছে পেঁচানো ভাবে, সেটাকে বলা হচ্ছে আমাদের এই কোশ্চেনের মধ্যে। তাহলে এটা কি হবে, দেহের মধ্যাংশের মধ্যে থাকবে। আর এটাকে বলা হচ্ছে যে পুচ্ছের শেষ অংশ বা টেলটা, এটা কি হচ্ছে না স্পার্মের মোটিলিটি পাওয়ারের জন্য দায়ী। নেক্সট কি বলেছে যে শুক্রাণুর ক্যাপাসিটেশন সংগঠিত হয়। তাহলে ক্যাপাসিটেশন কাকে বলা হচ্ছে, শুক্রাণু যেটা আমরা দেখলাম তৈরি হচ্ছে এবং প্রোডাকশনের পরে কি হচ্ছে, স্পাটলি সেলের মাধ্যমে পুষ্টিদ্রব্য নিয়ে স্পার্মাটোজোয়া হিসেবে কোথায় চলে আসে, আমাদের ইজাকুলেটরি ডাক্টে ইউরেথ্রা
যেটা হচ্ছে ইউরোজেনিটাল ট্র্যাক্ট দিয়ে, এরপরে ইনসেমিনেশন হলো, ফিমেল জেনিটাল ট্র্যাক্টে এলো, ভ্যাজাইনা দিয়ে সার্ভিক্স, ইউটেরাসের মধ্যে আসছে, ইউটেরাসে আসার পরে কি হবে, শুক্রাণুর ক্যাপাসিটেশন হবে। ক্যাপাসিটেশন মানে হচ্ছে এটার ক্যাপাসিটি পাওয়ার, যত স্পার্ম প্রবেশ করছে সব স্পার্ম গুলোই তার আমাদের আলটিমেটলি গিয়ে ওভামের সাথে যে কি বলবো জাইগোট ফর্মেশন করতে পারবে না, বা ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত তো এতগুলো স্পার্ম পৌঁছতেই পারবে না। যতগুলো যদি 200 to 300 মিলিয়ন স্পার্ম প্রবেশ করে একবার ইন্টারকোর্সের মাধ্যমে, তাহলে তার মোটামুটি 60% এর মোটিলিটি পাওয়ার ঠিকঠাক থাকে ইউটেরাস পর্যন্ত, এবং ফ্যালোপিয়ান টিউবের যখন যাচ্ছে সেটা 40% গিয়ে দাঁড়ায়। তাহলে ক্যাপাসিটেশন মানে হচ্ছে এই যে স্পার্ম গুলো, যত স্পার্ম গেছিল ইউটেরাসের মধ্যে, সেখানে গিয়ে সেটা কি করবে, যে মানে কি বলবো সেকেন্ডারি উসাইটকে ভেদ করে যে ভেতরে সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করবে, সেই ক্ষমতাটা প্রাপ্ত হবে। বিভিন্ন এনজাইম সিক্রেশন হবে এই স্টেজে গিয়ে, এবং স্পার্মের যে মধ্যে যে আমরা কি দেখলাম ওই যে মাইটোকন্ড্রিয়ার থেকে এনার্জি রিলিজ হচ্ছিল সেটা হবে, এবং অ্যাক্রোজোমের মধ্যে যে বিভিন্ন এনজাইমস গুলো থাকছে সেইগুলো অ্যাক্টিভেট হবে। তার ফলে শুক্রাণুর ক্যাপাসিটেশন টা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইউটেরাসের মধ্যে হবে এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হবে। এখানে যেহেতু অপশন ইউটেরাস নেই, তাহলে অপশন এটা কারেক্ট হবে, ডিম্বনালীর মধ্যে গিয়ে। নেক্সট কি বলা হচ্ছে, যে রজস্রাবের সময় যে কারণে জরায়ুর অন্তঃস্তর এবং আবরণী কলা সমৃদ্ধ যোগকলা ভেঙে যায় তা হলো। এরপরে আমাদেরকে টোটাল যে ইউটেরাইন বা মেনস্ট্রুয়াল সাইকেলটা আমাদেরকে বুঝতে হবে এই কোশ্চেনটার জন্য। তাহলে প্রথমে যদি আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে 4টে ফেজে ভাগ করি, প্রথমে আমরা স্টার্ট করছি কি দিয়ে, ফলিকিউলার ফেজ দিয়ে। তাহলে একবার মেনস্ট্রুয়াল সাইকেল শেষ হয়ে গেছে, ব্লিডিং স্টেজটা শেষ হয়ে গেছে, তারপর কি হবে, ফলিকুলার ফেজ আসছে। এই ফলিকুলার ফেজে তাহলে এইরকম যদি একটা সাইকেল লেখা হয়, ফলিকুলার ফেজে এসে কি দেখা যাচ্ছে, তখন হচ্ছে আমাদের যে ব্লিডিং এর ফলে কি দেখাচ্ছিল, যে জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম বা অন্তঃস্তরটা সেটা ডিজেনারেটস করে ব্লিডিং এর মাধ্যমে বেরিয়ে গেছিল, আবরণী কলা সমৃদ্ধ বিভিন্ন গ্রন্থি বা যোগ কলা এগুলো হচ্ছে ডিজেনারেটস করে গেছিল। এরপরে ফলিকুলার ফেজে কি হবে, সেগুলো আবার নতুন করে তৈরি হবে। তাহলে এখানে হচ্ছে কি এফএসএইচ হরমোনটা আস্তে আস্তে বাড়তে থাকবে এই ফেজটাতে, ফলিকুলার ফেজে, এবং এলএইচ যে দুটো যে মেন হরমোন আমাদের, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, এটা ধরলাম এফএসএইচ এবং এটা হচ্ছে এলএইচ, এই দুটো হরমোনই আস্তে আস্তে ফলিকুলার ফেজে বাড়বে। তাহলে এই ফলিকুলার ফেজে যখন হচ্ছে এফএসএইচ এবং এলএইচ এর পরিমাণগুলো বাড়ছে, পরবর্তী ফেজটাকে বলা হচ্ছে ওভুলেটরি ফেজ। এই ওভুলেটরি ফেজে দেখা যাচ্ছে তাহলে এখানে হচ্ছে কি এফএসএইচ এর চেয়ে এলএইচ এর পিকটা বেশি হবে, এলএইচ এর পরিমাণটা বেশি বাড়বে, এফএসএইচ ও বাড়বে কিন্তু এলএইচ টা বেশি পরিমাণে বাড়বে, এটাকে বলা হচ্ছে। তাহলে এতদূর পর্যন্ত ছিল আমাদের কি ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ তাহলে টোটাল যদি 28 দিনের সাইকেল দেখা হয়, এই ফলিকুলার ফেজটা মোটামুটি হচ্ছে আমাদের 10 থেকে 12 দিন পর্যন্ত চলে, 10 to 12 days। এরপরে ওভুলেশন পিরিয়ড হলো, ওভুলেশন পিরিয়ড মোটামুটি আমাদের হচ্ছে 12 থেকে 16 ডে এর মধ্যে হচ্ছে, অন এন এভারেজ 14 ডে ধরা হয়। দিয়ে এটা এখানে এই যে এলএইচ এর পরিমাণটা এখানে বেশি পরিমাণে বাড়ছে, এটাকে কি বলা হচ্ছে, এলএইচ সার্জ বলা হয়। এলএইচ সার্জের জন্য, এলএইচ হরমোনের বেশি ক্ষরণের জন্য এই টাইমে আমাদের ওই যে গ্রাফিয়ান ফলিকল রাপচার করে সেকেন্ডারি উসাইড রিলিজ হচ্ছে, এটাকেই বলছি এলএইচ সার্জ। এরপরের ফেজে কি হবে, এই যখনই 16 দিন পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এরপরে কি হবে, লিউটিয়াল ফেজে চলে যাচ্ছে, তখন এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এলএইচ সবগুলোর পরিমাণটাই কি হবে, আস্তে আস্তে এখানে পিক হয়েছিল, আস্তে আস্তে এরপরে এটা কমে যাবে, এটাও কমছে, এফএসএইচ ও কমছে, এলএইচ ও কমছে, এফএসএইচটাও কি হবে, কমে যাবে। তাহলে এই ফেজটাকে বলা হচ্ছে কি লিউটিয়াল ফেজ। এই লিউটিয়াল ফেজে কি দেখা যাবে আমাদের, যে প্রোজেস্টেরন হরমোনটা তখন কাজ করছে, প্রোজেস্টেরন হরমোনটা বেশি থাকছে, কারণ কি যে গ্রাফিয়ান ফলিকল যেটা রাপচার হয়েছিল সেটাই আমাদের কর্পাস লিউটিয়ামে পরিণত হয়,
এই কর্পাস লিউটিয়াম থেকে আমাদের প্রজেস্টেরন হরমোনটা ক্ষরণ হয়। তাহলে এই লিউটিয়াল ফেজে কি থাকবে, আমাদের প্রজেস্টেরন হরমোনের পরিমাণটা বেশি থাকবে। এবং যদি এখানে এই ওভুলেশনের পরে যে ওভাম বা সেকেন্ডারি উসাইটটা ছিল সেটা যদি নিষেক সম্পাদিত না হয়, তাহলে লিউটিয়াল ফেজের শেষ দিকে গিয়ে কি হচ্ছে, কর্পাস লিউটিয়ামটা আবার ডিজেনারেট করে যাচ্ছে এবং সেখানে প্রজেস্টেরনের মানে এই লিউটিয়াল ফেজের লাস্টের দিকে কি হবে, প্রজেস্টেরনের মাত্রা কমে যাবে, প্রজেস্টেরন সিক্রেশন হবে না, কারণ কর্পাস লিউটিয়াম যদি ফার্টিলাইজেশন হয় তাহলে কর্পাস লিউটিয়াম পুরো গর্ভাবস্থা জুড়ে কিন্তু প্রেজেন্ট থাকবে এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করতে থাকবে। কিন্তু যদি নিষেক সম্পাদিত না হয় তাহলে গিয়ে কি দেখা যাবে, এই লিউটিয়াল ফেজের শেষে গিয়ে কর্পাস লিউটিয়ামটা আবার ডিজেনারেট করে যাচ্ছে এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হবে না। এর পরের স্টেজটায় কি চলে যাচ্ছে আমাদের, এখানে পিরিয়ডটা 4 to 5 ডেজ। তাহলে এটা কত ছিল, 16 ডেজ পর্যন্ত। এটা মোটামুটি হয়ে যাচ্ছে আরো আমাদের 16 থেকে 6 to 8 ডেজ পর্যন্ত আমাদের এই লিউটিয়াল ফেজটা থাকছে এবং লাস্টের 4 to 5 ডেজ আমাদের কি চলে আসছে, ব্লিডিং পিরিয়ড চলে আসছে। তাহলে এখানটা হচ্ছে ব্লিডিং ফেজ। তাহলে ব্লিডিং ফেজে কি হবে, এন্ডোমেট্রিয়াম, গ্রাফিয়ান ফলিকল, যেটা কর্পাস লিউটিয়াম, যেটা আনফার্টিলাইজড যে সেকেন্ডারি উসাইট ছিল, সমস্তগুলোই কি হবে, ব্লিডিং এর মাধ্যমে রিলিজ হয়ে যাচ্ছে। এবং এই যে এখানে দেখেছিলাম আমরা যে ফলিকুলার ফেজের একটা ক্যারেক্টারিস্টিক্স কি, ফলিকুলার ফেজে এই যে আমরা পরপর ধাপগুলো দেখলাম, প্রাইমারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল পর্যন্ত তৈরি হয়েছিল, সেটাও এই ফেজেই হবে। এবং প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছিল, সেটা কোথায় হবে, ফলিকুলার ফেজে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট মেনস্ট্রুয়াল সাইকেলে। যদি ফলিকুলার ফেজটা দেখি, এই ফেজে কি হবে, আমাদের যে ইউটেরাসের বা জরায়ুর মধ্যে যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, বিভিন্ন আবরণী কলাগুলো, এগুলো আবার হচ্ছে কিনা কি বলবো, রিজেনারেশন হচ্ছে বা পুনর্ভাবে তৈরি হচ্ছে, পুনরায় তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফলিকুলার ফেজ। তাহলে ফলিকুলার ফেজে যখন এটা ভেঙে যাচ্ছে তখন কিসের জন্য, প্রজেস্টেরন হরমোনের অভাবের জন্য। তাহলে এই লিউটিয়াল ফেজের লাস্টে দেখেছিলাম আমরা কি, প্রজেস্টেরনের পরিমাণটা কম ছিল। যদি গর্ভাবস্থা মেনটেন থাকতো, যদি এই যে ওভুলেশনের পরে এখানে ফার্টিলাইজেশন হয়ে যেত, তাহলে কি থাকতো, কর্পাস লিউটিয়ামটা পুরো গর্ভাবস্থা জুড়ে মেনটেন থাকতো এবং যেটা হচ্ছে আমাদের প্রজেস্টেরন হরমোন সিক্রেশন করতো, সেটা গর্ভাবস্থাটাকে মেনটেন করতে সাহায্য করে। কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে আমরা কি দেখলাম, যে প্রজেস্টেরন হরমোনটা তখন লিউটিয়াল ফেজের লাস্টে সিক্রেশন কমে যাবে এবং সেটাই কি হচ্ছে না, তারপরে ব্লিডিং ফেজ স্টার্ট হয়ে যাচ্ছে, যেমন জরায়ুর অন্তঃস্তর, আবরণী কলা সমৃদ্ধ এগুলো ভেঙে যাচ্ছে এবং রজস্রাবের যে ব্লিডিং ফেজটা আসছে, তাহলে এটা কিসের জন্য, প্রজেস্টেরনের হরমোনের অভাবের জন্য। তাহলে আশা করছি এই যে ওভুলেশন সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেলের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কি বলেছে, যে শুক্রাশয়ের একদম বাইরের দিকে স্তরটি হলো। তাহলে শুক্রাশয়ের 3টে লেয়ার আছে। একদম বাইরের দিকে যদি বলি, সেটা হয়ে যাবে কি, আউটার মোস্টটা হয়ে যাচ্ছে আমাদের টিউনিকা ভ্যাজাইনালিস। এটা কিভাবে মনে রাখবো, আমরা জানি যে ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সটার্নাল জেনিটালিয়ার পার্ট হচ্ছে কি ভ্যাজাইনা। তাহলে এখান থেকে মনে রাখতে পারি কি, বাইরের দিকের লেয়ার সব থেকে এক্সটার্নাল পার্ট হয়ে যাবে কি, টিউনিকা ভ্যাজাইনালিস। এবং টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে কি, মাঝের যে ফাইবার লেয়ারটা, এটা সব থেকে থিক লেয়ারটা, থিক ফাইবার্স লেয়ার বলা হচ্ছে, সেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টেস্টিসের ক্ষেত্রে থিক ফাইবার্স লেয়ার। এবং এন্ডে একদম ভেতরের দিকে ইনার যে লেয়ারটা, যেখানে বিভিন্ন ব্লাড ভেসেলস গুলো থাকবে, কানেকটিভ টিস্যুস গুলো থাকবে, মাসেল গুলো থাকবে, যে টেস্টিসের ভেতরের লেয়ারটা, সেটাকে বলা হচ্ছে কি, যেখানে ভাস্কুলার সাপ্লাই থাকছে, সেটাকে বলা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। নেক্সট কি বলেছে, যে শুক্রাণু উৎপাদনের স্বাভাবিক মাত্রা। তাহলে শুক্রাণু উৎপাদন কোথায় হয়, স্ক্রোটাম স্যাকের মধ্যে হয়। স্ক্রোটাম স্যাকের মধ্যে টেস্টিস থাকছে, সেখানেই হচ্ছে কি শুক্রাণু উৎপাদন হচ্ছে। স্ক্রোটাম স্যাকের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, এটা টেম্পারেচারটা আমাদের যে নর্মাল বডি টেম্পারেচারের থেকে 2 to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে, যেটা হচ্ছে আমাদের এই যে স্পার্ম প্রোডাকশনের জন্য এই যে টেম্পারেচারটা অপটিমাম টেম্পারেচার স্পার্ম প্রোডাকশনের জন্য। যেহেতু এটা স্ক্রোটাম স্যাকের মধ্যে থাকছে, তাহলে আমাদের নর্মাল বডি টেম্পারেচার যদি সেন্টিগ্রেডে বলা হয়, তাহলে কত, মোটামুটি 36.5 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। তাহলে যেহেতু স্ক্রোটাম স্যাকের টেম্পারেচারটা এরকম 2 to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমাদের যে নর্মাল বডি টেম্পারেচারের চেয়ে কিন্তু
কম থাকে, এটা এই স্ক্রোটাম স্যাকটা এই টেম্পারেচারটা লো টেম্পারেচারটা মেনটেন করে রাখে, যার জন্য আমাদের স্পার্ম প্রোডাকশনে এটা হেল্পফুল হয়। তাহলে এটা মোটামুটি 34 ডিগ্রি সেন্টিগ্রেডে স্পার্ম প্রোডাকশনের এটা নর্মাল টেম্পারেচার। নেক্সট কি বলেছে যে ক্রিপ্টো অর্কিডিজম হলো, তাহলে ক্রিপ্টো অর্কিডিজম কন্ডিশনটা কাকে বলা হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে যখন ফিটাল অবস্থায় থাকছে তখন কি হচ্ছে, এই যে টেস্টিস গুলো তৈরি হচ্ছে কোথায়, আমাদের অ্যাবডোমেনের মধ্যে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে টেস্টিস গুলো তৈরি হয়, এবং সেটা একদম হচ্ছে ডেলিভারির আগের পিরিয়ডে লাস্ট ট্রাইমেস্টারে গিয়ে সেটা কি হচ্ছে ইঙ্গুইনাল ক্যানালের মাধ্যমে অ্যাবডোমেন থেকে ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে সেটা কোথায় আসছে, স্ক্রোটাম স্যাকের মধ্যে টেস্টিস গুলো চলে আসে। স্ক্রোটাম স্যাক এটা কোথায় হচ্ছে, গর্ভাবস্থার শেষের পিরিয়ডে হচ্ছে। ইঙ্গুইনাল প্রথমে টেস্টিস তৈরি হয় কোথায়, অ্যাবডোমিনাল ক্যাভিটির মাধ্যমে, দিয়ে সেটা ইঙ্গুইনাল ক্যানালের মাধ্যমে স্ক্রোটাম স্যাকের মধ্যে আসে। তাহলে কোনো কারণে যদি সেটা এই শুক্রাশয়টা বা টেস্টিসটা যদি শুক্রথলির মধ্যে বা স্ক্রোটামের মধ্যে নেমে আসতে না পারে, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে ক্রিপ্টো অর্কিডিজম। এক্ষেত্রে কি থাকবে, ইঙ্গুইনাল ক্যানালের মাধ্যমে স্ক্রোটাম স্যাকে আসতে পারছে না, তার মানে সেটা কোথায় থেকে যাচ্ছে, অ্যাবডোমেনের মধ্যে টেস্টিসটা থেকে যায়। এই যে অ্যাবনর্মাল কন্ডিশনটাকে বলা হচ্ছে কি ক্রিপ্টো অর্কিডিজম। নেক্সট কি বলেছে যে প্রথম মিওসিস বিভাজনের শেষে পুংজনন কোষ পরিণত হয় কিসে, তাহলে প্রথম মিওসিস বিভাজনের শেষে আমরা কি দেখেছিলাম, যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে প্রথম মিওসিস ওয়ানের ফলে কি তৈরি হয়েছিল, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তার মানে হচ্ছে কি গৌণ পরশুক্রাণু, সেকেন্ডারি স্পার্মাটোসাইট এখানে তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে যে প্রোস্টেট গ্রন্থি থাকে, প্রোস্টেট গ্রন্থির অবস্থান আমরা বলেছি কোথায়, যেখানে একদম ব্লাডারের শেষ হচ্ছে এবং ইউরেথ্রা স্টার্টিং হচ্ছে, একদম ওই ইউরেথ্রার ইনার পার্টটাতে পুরোটা জুড়ে চারিদিকে থাকছে কি, এই যে মূত্রনালীর চারপাশে থাকছে কি প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ডটা যদি এনলার্জমেন্ট হয়ে যায়, বয়স্কদের ক্ষেত্রে একটা কন্ডিশন হয়, সেটাকে বলা হচ্ছে, যেহেতু এই সেলগুলো বড় হয়ে যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রপি, এই কন্ডিশনটা তৈরি হয়। নেক্সট কি বলেছে যে ডিম্বাশয়ের প্রজনন কলার স্তরটি কোন কোষ দিয়ে তৈরি, এপিথেলিয়াল সেল লেয়ারটা, যেটা আমাদের ডিম্বাশয় ওভারির যে সেলগুলো থাকছে এপিথেলিয়াল সেল, সেগুলোকে কি বলা হয়, জার্মিনাল এপিথেলিয়াম বলা হয়। বিভিন্ন যে ওভারি বা টেস্টিসের ক্ষেত্রে যে সমস্ত এপিথেলিয়াম লাইনিং থাকছে সেগুলোকে কি বলা হয়, জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম মূলত হচ্ছে আমাদের এই যে কিউবয়েডাল সেল দিয়ে তৈরি, বা ঘনকাকার কোষ যেটা বলা হচ্ছে কিউবয়েডাল সেল দিয়ে তৈরি। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রজনন কলার এই যে এপিথেলিয়ামটাকে কি বলা হয়, জার্মিনাল এপিথেলিয়াম। নেক্সট কি বলেছে যে কর্পাস লিউটিয়াম হলো, কর্পাস লিউটিয়াম কাকে বলা হচ্ছে, যে ডিম্বাণু নিঃসরণের পরে, এখানে ডিম্বাণু ডিরেক্টলি বলে দিয়েছে কিন্তু এটা ওভাম না, এটা হবে কি সেকেন্ডারি উসাইড যেটা রিলিজ হচ্ছে, তারপরে যে বিভিন্ন ডিম্বথলির অবশিষ্টাংশ থাকছে গ্রাফিয়ান ফলিকার রাপচারের পরে যেটা থেকে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে আমাদের কর্পাস লিউটিয়াম। নেক্সট কি বলেছে যে হরমোন রিল্যাক্সিন উৎপন্ন হয়, তাহলে হরমোন রিল্যাক্সিনটা কোথায় উৎপন্ন হবে, ডিম্বাশয় থেকে, ওভারি থেকে রিলিজ হবে কখন, গর্ভাবস্থায় রিলিজ হবে, যাতে হচ্ছে আমাদের যে ইউটেরাইন মাসেল গুলো বেশি পরিমাণে হচ্ছে কি রিল্যাক্স করতে পারে, সেই জন্য। কারণ ভ্রূণটা যত বড় হবে গর্ভাবস্থা স্টেজে আস্তে আস্তে কি হচ্ছে ভ্রূণগুলো সাইজে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং তার ফলে কি হবে, ইউটেরাইন যে মাসেলটা আছে ইউটেরাইনের সেলগুলোকে কি করতে হবে না, অনেক স্ট্রেচ করতে হচ্ছে, সেই যে সেখানে যে হরমোনটা এটাকেই বলা হচ্ছে কি আমাদের এই রিল্যাক্সিন হরমোনটা, যেটা ওভারি থেকে রিলিজ হচ্ছে। নেক্সট কি বলেছে যে কোনটি ডিম্বাণু নিঃসরণ বা ওভুলেশন ঘটায়, তাহলে আমরা যে মেনস্ট্রুয়াল সাইকেলের ছবিটাতেই দেখলাম সেটাকে বলছি সার্জ বলা হচ্ছে। এলএইচ সার্জটাই হচ্ছে কি আমাদের ওভুলেশনের জন্য দায়ী। এলএইচ হরমোনটা যত বেশি পরিমাণে, এলএইচ এফএসএইচ এগুলো কোথা থেকে আসছে, আমাদের অগ্র পিটুইটারি থেকে আসছে। গোনাডোট্রপিন যে হরমোনগুলো এলএইচ এবং এফএসএইচ, এগুলো তার মধ্যে এফএসএইচ এর পরিমাণও বাড়বে এবং এলএইচ এর পরিমাণও বাড়বে, কিন্তু এলএইচটা সব থেকে বেশি পরিমাণে বাড়ছে, যেটা আমাদের ওভুলেশনের জন্য দায়ী। তাহলে আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের যে এক্সামের জন্য হেল্পফুল হচ্ছে, এবং তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগের চেয়ে আশা করছি অনেকটা ইমপ্রুভ করছো। এর সাথে সাথে এরকম ভাবে যদি কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে থাকো, প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ আমরা যে এমসিকিউ গুলো দিয়েছি সেগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিককে আমরা কভার করার চেষ্টা করেছি, তাই আশা করছি যে তোমাদের যে
প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার এরপরে তোমরা কি করবে, এইগুলোর থেকে বইয়ের আরেকবার যদি পড়ে নাও পুরোপুরি তোমাদের এক্সামের আগে, আর একবার শর্ট নোটস এর মতো করে এগুলোকে যদি লিখে রেখে পরবর্তীতে এক্সামের আগে একবার দেখে নাও, এই কোশ্চেন গুলো করা থেকে তোমাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তাহলে আশা করছি পরের কোশ্চেনে দেখা যাক তাহলে এরপরে কি কোশ্চেন আছে। কোশ্চেনটা 23-এর কোশ্চেনটাতে কি বলেছে যে নিচের কোনটি পরিবর্তিত হয়ে স্তন গ্রন্থি তৈরি করে। স্তন গ্রন্থি বা মেমারি গ্ল্যান্ড এটা আমাদের কি হচ্ছে, সেকেন্ডারি সেক্স অর্গান হিসেবে কাজ করে মহিলাদের ক্ষেত্রে। তাহলে এটা কিভাবে তৈরি হচ্ছে, এই স্তন গ্রন্থি মিল সিক্রেশনের জন্য। তাহলে এটা হচ্ছে কি একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। তাহলে আমাদের বডিতে যে সমস্ত সোয়েট গ্ল্যান্ডস গুলো আছে সেই সোয়েট গ্ল্যান্ড গুলোই পরিবর্তিত হয়ে একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড বলা হচ্ছে স্তন গ্রন্থিকে। এই স্তন গ্রন্থির মধ্যে কি থাকছে, অ্যাডিপোস টিস্যু থাকছে এবং মেমারি বিভিন্ন যে মেমারি গ্ল্যান্ডস গুলো কিসের থেকে মিল সিক্রেশন হচ্ছে, অ্যালভিওলাই থাকছে এবং মেমারি ডাক্ট আলটিমেটলি ল্যাক্টিফেরাস ডাক্টের মাধ্যমে কি হচ্ছে, ওপেনিং হচ্ছে, আমাদের মিল সিক্রেশন হচ্ছে। নেক্সট তাহলে এটা হচ্ছে কি যে সোয়েট গ্ল্যান্ড, মডিফাইড সোয়েট গ্ল্যান্ড বলা হয়। নেক্সট কি বলেছে যে শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকছে। তাহলে অ্যাক্রোজোম মানে কি, ওই টুপির মতো অংশটা যেটা হচ্ছে কি হেড রিজনে একদম উপরে ছিল, এখানে বিভিন্ন যে এনজাইমস গুলো বলেছিলাম থাকবে। এনজাইমস গুলো কি করবে, ওই যে ওভামকে ভেদ করে, ওভামের সাইটো মানে সেকেন্ডারি উসাইডকে যে লেয়ার গুলোকে ভেদ করে সেকেন্ডারি উসাইডের সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করতে সাহায্য করছে। সেই এনজাইম গুলোর মধ্যে কি কি, হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন। তাহলে অপশন এ কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে নিষেকের সময় শুক্রাণু থেকে কোনটি ক্ষরণ হয়। তাহলে এই যে ক্যাপাসিটেশন বললাম, ক্যাপাসিটেশনের সময় কি হচ্ছে, বিভিন্ন এই যে এই হায়ালুরনিডেজ, অ্যাক্রোসিন, ফার্টিলাইজিন এই সমস্ত গুলো সেই টাইমে হচ্ছে বেশি পরিমাণে স্টোর হচ্ছে এবং সেই যে স্পার্মের মোটিলিটি পাওয়ারটাও বাড়ছে, তার সাথে সাথে হচ্ছে যে ওভামকে বা সেকেন্ডারি উসাইডকে ভেদ করার ক্ষমতা বাড়ছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটেশন, অ্যাক্টিভেট হচ্ছে সেটা। তাহলে এখানে কি কি থাকবে, এই যে নিষেকের সময় মানে ওই যে যখনই ওই জোনা প্যালিউসিডা লেয়ার ভেদ করে একটা স্পার্ম প্রবেশ করছে তখন কি কি থাকবে, ফার্টিলাইজিন এবং স্পার্ম লাইসিন, এই যে দুটো ক্ষরণ হচ্ছে। ফার্টিলাইজিনটা কোথার থেকে হবে, স্পার্মের থেকে রিলিজ হবে, অপরপক্ষে অ্যান্টি ফার্টিলাইজিনটা হচ্ছে ওই সেকেন্ডারি উসাইটের লেয়ার গুলো থেকে তৈরি হবে। তাহলে অ্যান্টি ফার্টিলাইজেশন কি করবে, ফার্টিলাইজিনটা চেষ্টা করবে এই স্পার্মটাকে বাধা দেওয়া, স্পার্মের প্রবেশ করাটাকে বাধা দেবে। তাহলে ফার্টিলাইজিন এবং অ্যান্টি ফার্টিলাইজিনের কি বলবো ওখানে একটা লড়াই হবে। তার ফলে কি হবে, ফার্টিলাইজিনটার পরিমাণটা যদি বেশি থাকে তখন কি করছে, সেটা স্পার্মটা প্রবেশ করছে। অ্যান্টি ফার্টিলাইজিন এবং ফার্টিলাইজিন বিক্রিয়ার ফলে ফার্টিলাইজিনের পরিমাণ যদি বেশি হয় তখন কি করছে, সেটা স্পার্মটা প্রবেশ করছে এবং স্পার্ম লাইসিন থাকছে। স্পার্ম লাইসিনটা কি করবে, যে অ্যাক্রোজোম থেকে বিভিন্ন যে এনজাইমস গুলোকে সিক্রেশন করতে হেল্প করছে। নেক্সট কি বলেছে যে 16 দশার ভ্রূণকে কি বলা হচ্ছে। তাহলে ওরকম ক্লিভেজ ফর্মেশনের মাধ্যমে যখন ওই 8 to 16 সেল স্টেজ করছে, 16 সেল স্টেজটাকে কি বলা হয়, মরুলা। এই মরুলার পরবর্তীতে আবার সেল ডিভিশন করে যখন ওই 32 to 64 সেল স্টেজে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। সেই ব্লাস্টুলা সেল স্টেজে যে বলেছিলাম ইমপ্লান্টেশন করে এবং ওই যে সেলগুলো যেগুলো ক্লিভেজের মাধ্যমে যে সেলগুলো তৈরি হচ্ছিল তাকে সেলগুলোর নাম হচ্ছে কি ব্লাস্টুলা, ব্লাস্টোমিয়ার। সেলগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার এবং সেল যে স্টেজ গুলো বা কোষ দশাগুলোকে বলছি আমরা কি, মরুলা, ব্লাস্টুলা, গ্ল্যাস্টুলা এই সমস্ত। নেক্সট কি বলেছে যে অ্যামনিওসেন্টেসিসের বিশ্লেষণের জন্য কোনটির প্রয়োজন। তাহলে অ্যামনিওসেন্টেসিস করা হয় কিসের জন্য, এটা হচ্ছে যে ওই যে ভ্রূণটার মধ্যে, ভ্রূণের চারিদিকে হচ্ছে যে ফ্লুইডটা তৈরি হচ্ছে সেটাকে কি বলা হয়, অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে আমরা কি করব, এই অ্যামনিওটিক ফ্লুইডটাকে ইনজেকশনের মাধ্যমে কালেক্ট করা হয়, যে অ্যামনিওটিক ফ্লুইডটাকে কালেক্ট করে বিভিন্ন পরীক্ষা ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার যে ওই যে ভ্রূণটার মধ্যে কোনো জেনেটিক্যাল ত্রুটি আছে কিনা এই সমস্ত গুলো কিন্তু পরীক্ষা করা হয়। এই প্রসেসটাকে বলা হচ্ছে কি অ্যামনিওসেন্টেসিস। এরপরে ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো দেখে নি। ক্যাটাগরি 2 এর কোশ্চেনে প্রথমেই কি বলেছে যে নিচের কোন অংশগুলি স্ত্রী জননতন্ত্রের বাহ্যিক অংশ। বাহ্যিক অংশ মানে আমাদের এক্সটার্নাল জেনিটালিয়ার পার্ট। তাহলে এই যে জরায়ু বা ইউটেরাস, ডিম্বাশয় এগুলো ছিল কি আমাদের ইন্টারনাল পার্ট, যেগুলো হচ্ছে স্ত্রী জননতন্ত্রের মধ্যে বাইরে একদম কি ছিল, ভ্যাজাইনা, ভ্যাজাইনাল ওপেনিং
এবং তাছাড়াও কি কি থাকছে আমাদের এই যে ক্লাইটোরিস, যেটা ইউরেথ্রাল ওপেনিং এর ঠিক ওপরের একটা অংশ, যেটাকে বলা হচ্ছে কি ক্লাইটোরিস রিজিয়ন, এবং ল্যাবিয়া মেজোরা, যেটা স্কিন ফোল্ড গুলো তৈরি হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং এর দুই সাইডে ল্যাবিয়া মেজোরা এবং ল্যাবিয়া মাইনোরা বলা হয়। এছাড়াও হচ্ছে কি, তাহলে স্ত্রী জননতন্ত্রের যদি বাহ্যিক অংশ বলা হয় কি কি হবে, একটা হচ্ছে ক্লাইটোরিস, ল্যাবিয়া মেজোরা, নেক্সট হচ্ছে ল্যাবিয়া মাইনোরা, মন্স পিউবিস যেখান থেকে পিউবিক হেয়ার তৈরি হচ্ছে, এবং ফ্যাটি লেয়ারটাকে বলা হচ্ছে কি মন্স পিউবিস, এবং আরেকটা হয়ে যাচ্ছে কি হাইমেন মেমব্রেন, যেটা বলা হচ্ছে হাইমেন। নেক্সট কি বলেছে যে শুক্রাণুর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না, কারণ শুক্রাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি, তাহলে শুক্রাণুর বিরুদ্ধে তো অ্যান্টিবডি তৈরি হতে পারতো, যেহেতু এটা একটা আমাদের যখন যে হিউম্যানের মানে স্ত্রী জননতন্ত্রের মধ্যে প্রবেশ করছে ভ্যাজাইনা দিয়ে সার্ভিক্স ইউটের, তাহলে এটাও তো আমাদের বডির একটা ফরেন পার্টিকেলের মতো কাজ করবে, তাহলে সেটা তো বডির যে অ্যান্টিবডি এটার উপর এফেক্ট করতে পারতো অ্যাজ এ অ্যান্টিজেন ভেবে, কিন্তু শুক্রাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে পারে না, কারণ কি এটা সব সময় কি হচ্ছে ডাক্টের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, যেখান থেকে টেস্টিস থেকে তৈরি হচ্ছে সেখান থেকে একদম কি দেখলাম আমরা এক্সেসারি ডাক্টের মাধ্যমে ইউরেথ্রাতে আসছে, তাহলে কখনো হচ্ছে ব্লাডের সংস্পর্শে এগুলো আসে না, পুরোপুরি ডাক্টের মাধ্যমে দিয়ে আবার কোথায় ভেজায় দিয়ে সার্ভিক্স এবং পুরোপুরি আমাদের কি হচ্ছে ইউটেরাস ফ্যালোপিয়ান টিউব দিয়ে একটা ডাক্টাল সিস্টেমের মাধ্যমে বা সর্বদা নালীর মাধ্যমে প্রবাহিত হচ্ছে, কখনোই যে ব্লাডের সংস্পর্শে বা রক্তের সংস্পর্শে আসছে না, তাহলে রক্তের মধ্যেই তো আমাদের অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, যদি রক্তের সংস্পর্শে না আসে তাহলে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি কিভাবে তৈরি হবে। এছাড়াও হচ্ছে কি ব্লাড টেস্টিস বেরিয়ার দ্বারা সুরক্ষিত থাকে, টেস্টিসের মধ্যে যে সেলগুলো আছে তার এখানে যে সাটলি সেলগুলো ছিল, এই সাটলি সেলের একটা কাজ আমরা দেখলাম যে পুষ্টিদ্রব্য প্রোভাইড করছে, নিউট্রিশন প্রোভাইড, আরেকটা হচ্ছে কি ব্লাড টেস্টিস বেরিয়ারের ভূমিকা পালন করে। এই সাটলি সেলস গুলো কি করবে, স্পার্ম গুলোকে প্রোটেক্ট করবে ব্লাডের থেকে, ব্লাড এবং এই যে ব্লাড টেস্টিস বেরিয়ার বলা হচ্ছে, ব্লাডের সংস্পর্শে যাতে না আসতে পারে মানে স্পার্ম গুলো, সেটাকে বাধা দিচ্ছে কি ওই সাটলি সেলস গুলো ব্লাড টেস্টিস বেরিয়ারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কি বলেছে যে শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে কি বোঝায়, ক্যাপাসিটেশন মানে আমরা কি দেখলাম যেটা স্পার্ম গুলোর অ্যাক্টিভেশন হচ্ছে, সেটাকে সেক্ষেত্রে কি দেখা যাবে যে অ্যাক্রোজোম যে লেয়ারটা আছে, অ্যাক্রোজোম লেয়ারের মধ্যে যে বিভিন্ন এনজাইম গুলোর পরিমাণটা বাড়বে এবং কোলেস্টেরলের পরিমাণটা কম হয়, কোলেস্টেরলের মাত্রাটা হ্রাস পায়, এবং বিভিন্ন যে এনজাইমস গুলো ছিল তার মধ্যে মেন হচ্ছে কি একটা হচ্ছে হ্যালুরনিডেজ, একটা হচ্ছে অ্যাক্রোসিন, এছাড়াও হচ্ছে স্পার্ম লাইসিন, যেগুলো স্পার্ম লাইসিন এবং ফার্টিলাইসিন, এইগুলো এই যে এনজাইম গুলো অ্যাক্টিভিটি গুলো বাড়ে, এবং যে মস্তিষ্কের এই যে উৎসেচক গুলো বললাম, উৎসেচকের নির্গমনটা সহজতর হয়, যাতে হচ্ছে কিনা সহজেই যখনই ওই সেকেন্ডারি উসাইডের গায়ে লাগছে তখন যে ওই অ্যাক্রোজোমের বিভিন্ন এনজাইম গুলো রিলিজ হতে পারে এবং সেটা ওই যে লেয়ার গুলোকে ভেদ করে প্রবেশ করতে পারে, এই যে প্রসেসটাকে পুরোটাই হচ্ছে কোথায় ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, এটাকেই বলা হচ্ছে স্পার্মের ক্যাপাসিটেশন। নেক্সট কি বলেছে যে রজত চক্রের হরমোন মাত্রার সঠিক তথ্য হলো, তাহলে আমরা যেটা সাইকেলটা দেখলাম সেখানে কি দেখলাম যে প্রথমে যখন ছিল প্রথম যে ফলিকুলার ফেজে, তখন কি ছিল ইস্ট্রোজেন লেভেল যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এলএইচ এর পরিমাণটা বাড়ছিল, এছাড়াও কি হবে ইস্ট্রোজেনের পরিমাণও বাড়বে, কারণ ওই যে ফলিকুলার ফেজে যখন প্রাইমারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল হচ্ছে, তখন হচ্ছে কি আমাদের যে ওভারি থেকে যে ইস্ট্রোজেন রিলিজ হয় এটার পরিমাণটাও কিন্তু বাড়তে থাকে। এবং তৃতীয় ফেজে দেখলাম আমরা কি, যেটা হচ্ছে আমাদের লিউটিয়াল ফেজ, সেখানে হচ্ছে প্রজেস্টেরন হরমোনের পরিমাণটা বৃদ্ধি পায়, এটাও ঠিক আছে। চতুর্থ ফেজে যখন ব্লিডিং ফেজ স্টার্ট হচ্ছে তখন কি ছিল, প্রজেস্টেরনের মাত্রাটা একদমই কমে যাচ্ছিল, প্রজেস্টেরন আর সিক্রেশন হচ্ছিল না, যেহেতু কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই অপশনটা ভুল আছে। এবং ডিম্বাণু নিঃসরণের পূর্বে যেটা ওভুলেশন ফেজে কি ছিল, এলএইচ এর পরিমাণটা বেশি পরিমাণে অধিক খরিত হয়, তাহলে অপশন কোনটা কোনটা কারেক্ট হচ্ছে এ বি এবং বি, এ বি ডি কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে যে গর্ভ সঞ্চারণের সময় খরিত হয়, তাহলে গর্ভ সঞ্চারণের সময় বা জেস্টেশন পিরিয়ড কাকে বলা হচ্ছে, যখন থেকে ওই যে জাইগোট তৈরি হয়ে গেল সেখান থেকে জেস্টেশন পিরিয়ড স্টার্ট হচ্ছে, একদম শেষ হবে কোথায় গিয়ে, যখন আমাদের ডেলিভারি হচ্ছে বা যেটাকে বলা হচ্ছে পারচুরেশন, সেই পারচুরেশনের টাইমে গিয়ে এই যে জেস্টেশন পিরিয়ডটা পুরোপুরি শেষ হচ্ছে, তাহলে টোটাল জেস্টেশন পিরিয়ডের টাইম কত, 270 ± 10 ডেজ ধরা হয়, এটাকে বলা হচ্ছে জেস্টেশন পিরিয়ড।
এই যে গর্ভ সঞ্চালনের সময় লাস্টে আমরা কি দেখলাম, যে পার্চুরেশন হচ্ছে বা ডেলিভারি হচ্ছে, সেই টাইমে একটা হরমোনের নাম আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন হরমোনটা কি করছে, ইউটেরাইন কন্ট্রাকশনে হেল্প করছে, যেটা চাইল্ড বার্থে বা চাইল্ড ডেলিভারিতে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তাহলে এক্ষেত্রে এই যে গর্ভ সঞ্চারণের সময় কোন কোন হরমোনটা আমাদের ক্ষরিত হচ্ছে, প্রথম দিকেই হচ্ছে কি কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন যেটা বলা হচ্ছে এইচসিজি, এটা বেশি পরিমাণে ক্ষরণ হবে গর্ভ সঞ্চারণের প্রথম ফেজে। কারণ এই যে এইচসিজিটার মাধ্যমে আমরা যে বিভিন্ন যে প্রেগনেন্সি টেস্ট কিট গুলো হয়, সেখানে এই যে এইচসিজি লেভেলটার উপরেই নির্ভর করে ওই পজিটিভ বা নেগেটিভ রেজাল্টটা কিন্তু এই এইচসিজি অনুযায়ী আসে। যদি গর্ভাবস্থা বা প্রেগনেন্সি স্টার্ট হয়, তখন কি হবে, ইউরিনের মধ্যে এইচসিজি লেভেলটা বাড়বে। প্রথম দিকে কিন্তু রিল্যাক্সিন হরমোন রিলিজ হয় না, যত হচ্ছে কিনা ভ্রূণটা বাড়তে থাকবে, তখন হচ্ছে কিনা যখন মোটামুটি সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে, সেকেন্ড ট্রাইমেস্টার মানে হচ্ছে 5-6 মাস পর থেকে যখন ভ্রূণের সাইজটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তখন কি হবে, ইউটেরাইন মাসেল গুলোকে অনেকটা রিল্যাক্স হতে হচ্ছে, তখন ওভারি থেকে রিল্যাক্সিন হবে, হরমোনটা রিলিজ হবে। এবং গর্ভ সঞ্চালনের সময় কি হচ্ছে, আমাদের যেহেতু যদি প্রেগনেন্সি পিরিয়ডে থাকে, তখন কি হচ্ছে, কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোনটা অনবরত ক্ষরণ হতে থাকছে। তার মানে এই প্রজেস্টেরন হরমোনটাই কি করছে না, গর্ভাবস্থাটাকে যে মেনটেন করতে সাহায্য করছে বললাম, তাহলে অধিক মাত্রায় তখন প্রজেস্টেরনের মাত্রা বেশি থাকবে। তাহলে কোনটা কোনটা হচ্ছে, অপশন এ আর সি কারেক্ট হচ্ছে। আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা আজকে একটা অনেক বড় চ্যাপ্টার এখানে কভার করে নিলাম। নেক্সট দিনের চ্যাপ্টারে আমরা রিপ্রোডাক্টিভ হেলথের চ্যাপ্টারটা কমপ্লিট করব। তাহলে আমাদের 12 এর পার্ট থেকে মেন যে চ্যাপ্টার গুলো অনেকটাই আমরা কভার করে ফেলেছি। পরবর্তীতে আরো যে চ্যাপ্টার গুলো বাকি আছে এবং 11 এর চ্যাপ্টার গুলো সবগুলোই আমরা কমপ্লিট করে নেব। আশা করছি এই সংগ্রাম ব্যাচের যে ক্লাসগুলো তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হচ্ছে। তোমরা আমাদের পাশে থাকবে অবশ্যই, এবং চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে। এবং প্রত্যেকটা ভিডিওকে তোমরা তোমাদের যে বন্ধুদের সাথে যারা জেনপাস ইউজি দিচ্ছে এবছর, তাদের সাথে শেয়ার করবে। এবং তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, যে কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং সেগুলো রিপ্লাই আমরা করব।